আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টারের দ্বিতীয় অংশ অর্থাৎ সমাবেশ পার্টটার আলোচনা শুরু হবে। প্রথমে আমরা জানব সমাবেশ বলতে কি বোঝায়। আমরা একটু মনে করার ট্রাই করি তো, এই চ্যাপ্টারের একদম শুরুতে যখন আমরা বিন্যাস নিয়ে কথাবার্তা বলতেছিলাম তখন কিন্তু আমরা একদম শুরুতেই বিন্যাস বলতে কি বোঝায়, সমাবেশ বলতে কি বোঝায় এবং এদের মেইনলি একদম বেসিক কোন পয়েন্টটাতে এদের মাঝে ডিফারেন্স সেটা নিয়ে আলোচনা করছিলাম। তো এখন যেহেতু আমরা এই পার্টটাতে স্পেসিফিক্যালি সমাবেশ নিয়েই আলোচনা করব, তো আমরা আবার একটু ওই জিনিসটা রিকল করে নিই যে সমাবেশ বলতে কি বোঝায়, বিন্যাসের সাথে এর কী ডিফারেন্স এবং এই ব্যাপারটাকে আমরা কীভাবে চিন্তা করতে পারি, ম্যাথে কীভাবে আসতে পারে। শুরু করি। এখন ওইখানে একটা এক্সাম্পল দিছিলাম, ওই এক্সাম্পলের রেশ ধরেই আমরা আলোচনাটা করব। তো ওখানে যে এক্সাম্পলটা দেওয়া ছিল সেটা ছিল এরকম যে ধরে নেওয়া যাক তিনটা ডিফারেন্ট প্রিন্টের তিনটা খেলনা আমাকে দেওয়া আছে। তিনটা খেলনা দেওয়া আছে যাদের মাঝে তিনটা ডিফারেন্ট ধরনের প্রিন্ট আছে, এ বি সি, ডিফারেন্ট তিনটা খেলনা। এইবার এইখান থেকে মনে করো আমাকে বলা হলো যে আচ্ছা এইখান থেকে দুইটা করে খেলনা নিয়ে কতগুলো ডিফারেন্ট প্যাটার্ন বানানো যাবে, এইটা আমাকে বলতে বলা হলো। তো আমরা একটু চেষ্টা করি তো প্যাটার্ন বিভিন্ন বানানোর। তো আমরা দেখতে পাচ্ছি এ বি একটা প্যাটার্ন, বি এ আরেকটা প্যাটার্ন, এ সি একটা প্যাটার্ন, সি এ আরেকটা প্যাটার্ন, বি সি একটা প্যাটার্ন, সি বি আরেকটা প্যাটার্ন থাকলো। এইভাবে করে আমরা 6টা প্যাটার্ন ডিফারেন্ট বানাতে পারলাম এই তিনটা জিনিস থেকে দুইটা করে জিনিস নিয়ে। আচ্ছা এইবার ধরে না যাক এই প্রশ্নটাতে একটু ডিফারেন্স নিয়ে আসা হলো। এইবার প্রশ্ন করা হলো যে আচ্ছা এই তিনটা ডিফারেন্ট এলিমেন্ট থেকে ধরে নেওয়া যাক আমরা দুইটা করে এলিমেন্ট নিয়ে এবার দল গঠন করব। এইখানে প্যাটার্ন বিল্ড করছিলাম, কতগুলো ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট তৈরি করা যায় সেই জিনিসটা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। এইবার জিজ্ঞেস করা হচ্ছে যে এই তিনটা জিনিস থেকে দুইটা করে জিনিস নিয়ে কতগুলো ডিফারেন্ট দল গঠন করা যায়। এইবার আমরা দেখি তো আমাদের আসলে উত্তরটা কি আসতেছে। এখন এই কেসে আমাদের একটা ব্যাপার ভালো মতো খেয়াল রাখতে হবে যে এইখানে যখন আমাদেরকে প্যাটার্ন বানাতে বলা হয়েছিল এ বি একটা প্যাটার্ন, বি এ আরেকটা প্যাটার্ন, যার কারণে এরা দুইজনই কিন্তু সেম এলিমেন্ট দিয়ে গঠিত। বুঝো, এই প্যাটার্নটাও এ আর বি দিয়ে গঠিত, এই প্যাটার্নটাও বি আর এ অর্থাৎ এ বি এই সেম এলিমেন্ট দুইটা দিয়েই গঠিত। কিন্তু এরা সেম এলিমেন্ট দিয়ে গঠিত হওয়ার পরও ওদের যেহেতু কি হয়ে গেছে, নিজেদের জায়গা পরিবর্তন হয়ে গেছে, অদল বদল করছে জায়গা, কোনটা আগে আসছে কোনটা পরে আসছে, এদের এই অর্ডার ক্রম এই ব্যাপারটাতে ডিফারেন্স আসছে, যার কারণে কিন্তু আমরা ওদেরকে আলাদা আলাদা প্যাটার্ন বলে কাউন্ট করছি। এইবার দল গঠনের কেসে আমরা একটু দেখি তো দলের কেসে কি হয়। এক্সাম্পল দিছিলাম কীরকম, যে ধরে নাও যে একটা ক্লাসে 30 জন স্টুডেন্ট আছে, তাদেরকে বলা হলো যে আচ্ছা তোমরা 3 জন করে করে গ্রুপ তৈরি করো। তো তখন গ্রুপের নামগুলো আসলো, গ্রুপের সদস্যরা আসলো। তখন দেখা গেল যে এই যে গ্রুপের নামগুলো যে লিখে পাঠানো হয়েছে, তখন একটা গ্রুপে কে কে সদস্য দেওয়া আছে, রহিম, করিম, জামিল। আবার কিছু দূর যাওয়ার পরে আরেকটা গ্রুপে দেখা গেল সেইখানে সদস্য দেওয়া আছে জামিল, করিম, রহিম। এখন তার মানে কি এইখানে আসলে এই জায়গাটায় তুমি বলো তো এই দুইটা গ্রুপ কি ডিফারেন্ট? মোটেও তো না, এই দুইটা গ্রুপ একদম সেম। তার মানে যখন আমরা দল গঠন করতেছি অ্যাজ অ্যান ইউনিট, অ্যাজ আ সেট, অ্যাজ আ হোল চিন্তা করতেছি, তখন আসলে ওদের মাঝে কাকে আগে বলছি কাকে পরে বলছি, কে আগে আসে কে পরে আসে, এই ব্যাপারগুলো ওদের এই অর্ডারটা ক্রমটা আগে পিছের ব্যাপারটা এটা তখন আর ম্যাটার করতেছে না। এখানে আরেকটা এক্সাম্পল দিছিলাম, সেটা ছিল এরকম যে কোনো একটা ক্রিকেট খেলায় 11 জন যে সদস্য আছে, খেলোয়াড় আছে, তাদের মাঝে দেখা গেল একজন ওই জিনিসটা টোটালি একদম 1 নাম্বার ব্যাটসম্যান, 2 নাম্বার ব্যাটসম্যান এভাবে ধরে ধরে লাস্ট পর্যন্ত বলল। আরেকজন কি করলো, ওই টিমের একদম সেম সদস্যগুলোরই নাম বলছে, কিন্তু সে দেখা যায় সাফল করে বলছে, একদম এলোমেলোভাবে বলছে। আগে 5 নাম্বার ব্যাটসম্যানের নাম বলছে, তারপরে 7 নাম্বার, তারপরে 3 নাম্বার, এভাবে করে করে বলছে। তো এখন তার মানে এই যে এখানে এরা দুইজন যদি সবগুলো সদস্য 11টা সদস্য যদি দুইজনই সেম বলে থাকে, কিন্তু একজন একদম সিরিয়াল ওয়াইজ বলছে, আরেকজন এলোমেলো করে সাফল করে বলছে, এই দুইজনের বলাতে ডিফারেন্টলি বলাতে কি আসলে দলটা ভিন্ন হয়ে যায়? মোটেও না, এই দুইটা দলই কিন্তু সেম। তাহলে এই যে যখন আমরা দল গঠন করতেছি, গ্রুপ গঠন করতেছি, কমিটি গঠন করতেছি, এই ব্যাপারগুলো করতেছি, তখন আসলে আমাদের এই কাজটাতে অর্ডার ম্যাটার করে না। এই জিনিসটাই আসলে মেইনলি বিন্যাস এবং সমাবেশের ডিফারেন্স। তো আমরা আগে লিখে নিই, তারপর ওই জিনিসটা আবার একটু পয়েন্ট আউট করব। খেয়াল করো, তাহলে এদের মাঝে দুইটা করে নিয়ে আমরা যদি দল গঠন করতে চাই, কি কি দল বানাতে পারবো? আমরা দল বানাতে পারবো এ বি একটা দল থাকলো, এরপরে কি আমরা বি এ আরেকটা দল লিখতে পারবো? উত্তরটা হচ্ছে না, লিখতে পারবো না। এখানে প্যাটার্ন বলে লিখতে পারতেছিলাম, কিন্তু এখন যেহেতু আমরা দল কনসিডার করতেছি, এইখানে আসলে এ বি যা দল, বি এও সেমই তো দল। আমি তো জাস্ট
দলের সদস্যগুলো সেমই রেখে জাস্ট উল্টায় দিয়ে তো ভিন্ন দল দাবি করতে পারি না। দ্যাটস ওয়াই এটা একবারই কাউন্ট হবে। থাকলো। ঠিক একইভাবে বিসি আরেকটা দল, এসি আরেকটা দল থাকলো। এই ব্যাপারটুকু এখান থেকে রাখলাম আমরা। তাহলে একবার আমরা কি করছি, তিনটা ডিফারেন্ট এলিমেন্ট থেকে দুইটা করে করে নিয়ে দল গঠন করছি, আরেকবার তিনটা ডিফারেন্ট এলিমেন্ট থেকে দুইটা করে করে নিয়ে আমরা প্যাটার্ন গঠন করছি। অ্যান্ড এদের মাঝে দেখছি মেইন কোথায় ডিফারেন্স, এইটা মেইন ডিফারেন্স হচ্ছে অর্ডারে, ক্রম জিনিসটায় এই জায়গাটায় ডিফারেন্স। এই যে বামের কাজটা যখন আমরা করছি তখন কে আগে কে পিছে এটা ম্যাটার করে, এটা আমাদের একটা কনসার্ন। কিন্তু যখন আমরা ডান পাশে কাজটা করছি তখন আসলে কে আগে কে পিছে, কার ক্রম কীরকম এই ব্যাপারটা ম্যাটার করে না, অ্যাজ অ্যান ইউনিট ম্যাটার করে। অ্যাজ অ্যান ইউনিট ইউনিক হলেই চলবে, এরকম ব্যাপারটা ছিল। তো এই যে বামের কাজটা করছি এই কাজটাই হচ্ছে বিন্যাসের কাজ, আর এইখানে এই কাজটা যে করছি এটাকে হচ্ছে সমাবেশের কাজ বলা হয়। অর্থাৎ বিন্যাস হলো কি, বেশ কয়েকটা জিনিস থেকে হয় সবগুলো নিয়ে না হয় কম সংখ্যক নিয়ে আমরা যদি কি করি, অর্ডারকে মাথায় রেখে, অর্ডারকে কনসার্নিং পয়েন্ট রেখে বিবেচনা করে আমরা যদি ওদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে সাজাই তখন সেটাকে আমরা কি বলি, তখন সেটাকে আমরা বলি প্রত্যেকটাকে, এই প্রত্যেকটাকে এক একটা বিন্যাস বলা যায়। আর যখন বেশ কিছু জিনিস থেকে আমরা হয় যতগুলো জিনিস কনসিডার করতেছি, তিনটা জিনিস আছে, তিনটা থেকে তিনটা নিয়েই অথবা কম সংখ্যক নিয়ে আমরা যদি কি করি, আমরা যদি দল গঠন করি যেখানে কি ম্যাটার করবে না, অর্ডারটা ম্যাটার করতেছে না, সেই যে কাজটা, এই কাজটার প্রত্যেকটা কনফিগারেশনকে এইটা এটা এটা এরা সবাই এক একটা সমাবেশ। তো এই বিন্যাস আর সমাবেশের এই একদম বেসিক পার্থক্যের ব্যাপারটা কিন্তু আমরা আগেও বলছিলাম একদম বিন্যাস আলোচনার শুরুতে। এইবার আমরা দেখব যে আচ্ছা এই যে বিন্যাস এবং সমাবেশের যে এই কাজটার মেথডিক্যাল দিক থেকে চিন্তা করলে এইখানে কিভাবে ফর্মড হয়েছে এটাকে এই একটা সার্টেন ওয়েতে চিন্তা করা যায় কিনা আমরা একটু নিজেরা চেক করব। চিন্তার ধরনটা হচ্ছে এরকম, একটু নিজেরা দেখো তো এটাকে এভাবে চিন্তা করা যায় কিনা যে আমাদের যখন বিন্যাসের কাজটা করা হচ্ছে তখন আসলে কি হচ্ছে, তখন আসলে মেইনলি এই মনে করো আমাদের দুইটা জায়গায় দুইটা জিনিস বসে প্যাটার্ন তৈরি করবে, তাই তো? তখন আসলে আমাদের এখানে এই দুইটা জায়গায় কারা কারা বসবে চুজ করে নিই, আগে চুজ করি তো, দেখি তো কারা বসবে এটা। এখন এই দুইটা জায়গায় কে কে বসতে পারে, দুইজন করে করে চুজ করি। এ বিকে চুজ করলাম, ঠিক আছে একটা চয়েস, এসিকে চুজ করলাম আরেকটা চয়েস, বিসিকে চুজ করলাম আরেকটা চয়েস থাকলো। এইখানে তাহলে আমরা আগে চুজ করে নিলাম। এরপরে দেখো, এরপরে কিন্তু আমরা এদের মাঝে কি করতেছি, অ্যারেঞ্জ করতেছি, এদেরকে ইচ্ছে মতো কতভাবে সাফল করা যায় এই দুইটা জায়গায় সেটা দেখতেছি। ওই যে চুজ করছিলাম এ বিকে, এখন এ বিকে আমরা সাফল করলাম ইচ্ছে মতো, দেখি তো কয়বার সাফল করা যায়, দেখতেছি আমরা দুইবার সাফল করা যায়। এ বিকে চুজ করার পর এ কে শুরুতে রেখে বিকে পরে রেখে, আরেকবার বিকে শুরুতে রেখে এ কে পরে রেখে, এইভাবে করে দুইভাবে সাফল করা যায় রাখলাম। তারপরে এই এ বি যে চয়েসটা ছিল, দুইটা এলিমেন্ট যে চুজ করছিলাম ওই চয়েসটার বেসিসে সাফল করা ডান। এবার আরেকটা চয়েসে যাই বিসি থেকে, একইভাবে ওখান থেকে বিসি থেকে বিসি এবং সিবি পাইছিলাম, এসি থেকে এসি সিএ পাইছিলাম। তাহলে এখন একটু নিজেরা চিন্তা করে আমরা বলি তো, যখন আসলে আমরা বিন্যাস করতেছি তখন কি এইখানকার একদম কোর যে আইডিয়াটা, এইখানকার আইডিয়াটাকে এইভাবে বলা যায় না যে এখানে মেইনলি আমরা কি করতেছি, আমরা এইখানে চুজ করতেছি তারপরে অ্যারেঞ্জ করতেছি। তার মানে পারমুটেশন ব্যাপারটাই হলো অনেকটা এরকম যে এইখানে আমরা চুজ করব আগে বা চুজ করতেছি আগে, ব্যাপারটাকে এভাবে চিন্তা করা যায়, তারপরে তাদেরকে কি করতেছি ইচ্ছে মতো তাদেরকে নিয়ে কতভাবে অ্যারেঞ্জ করা যায়, কতভাবে সাফল করা যায়, কতগুলো প্যাটার্ন পাওয়া যায় সেই জিনিসটা কাউন্ট করতেছি। তো এখন এইখানে একদম সোজা বাংলায় যদি বলি, এইখানে আসলে কি হচ্ছে, এই যে বিন্যাসের সময় আসলে আমাদের কে কে থাকবে এটা ম্যাটার করে। তার পরবর্তীতে ওই যে যারা যারা থাকবে বলে আমরা চুজ করলাম ওরা কিভাবে থাকবে, কে কোন অর্ডারে থাকবে সেটা ম্যাটার করে। কি বললাম, এই কথাটা একটু প্রেশাস, যে বিন্যাসের কেসে এই কাজটাকে এভাবে চিন্তা করা যায় যে আমাদেরকে বেশ কিছু জিনিস দিল, তিনটা জিনিস দিছে, এখান থেকে দুইটা করে নিয়ে বলছে যে কতগুলো আমাদের কতভাবে পারমুটেশন করা যাবে, কতগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন পাওয়া যাবে। সেখানকার কেসে এই কাজটাকে এইভাবে চিন্তা করা যায় যে আচ্ছা এইখানে কে কে থাকবে ওই বিন্যাসটাতে, কাদেরকে নিয়ে বিন্যাসটা করব, এইটা প্রথমত ম্যাটার করতেছে। তারপর ওই যে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট চয়েস বানিয়ে নিলাম, ওই প্রত্যেকটা চয়েসের জন্য আমরা কি করব, অ্যারেঞ্জ করব, তাই না? এই বি একটা চয়েস, ওর জন্য অ্যারেঞ্জ করতেছি। তাহলে পারমুটেশন ব্যাপারটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এইটা হলো কি, এইটা হলো চুজিং
দেন অ্যারেঞ্জিং, তাই না? দেখো এখানে তার মানে কি হচ্ছে, চুজিং ব্যাপারটা থাকতেছে, তারপরে অ্যারেঞ্জিং, ওভারঅল যে কাজটা এইটাকে আমরা পারমুটেশন বলতে পারতেছি। এইবার একটু আমরা এক কাজ করি, একটু সমাবেশের দিকে তাকাই তো। সমাবেশে আসলে কাজটা কি হচ্ছে? সমাবেশের কেসে যে জিনিসটা হচ্ছে সেটা হলো যে এখানে আমাদের দুইটা এলিমেন্ট নিয়ে কি করতে হবে, একটা দল গঠন করতে হবে, একটা টিম ফর্ম করতে হবে। এখন এই টিমটা ফর্ম করতে গিয়ে আমরা কি নিয়ে কনসার্ন? আমরা জাস্ট কনসার্ন যে আচ্ছা এই ABC এই তিনটা থেকে কাদেরকে নিয়ে টিমটা গঠন করব, বুঝছো? এইখানে কনসার্ন কি, এইখানে কি নিয়ে কনসার্ন ছিলাম আমরা? এইখানে কাদেরকে নিয়ে টিম গঠন করব, এইটা ABকে নিয়ে, ACকে নিয়ে নাকি BCকে নিয়ে, এরকম। তারপরে এদেরকে নিয়ে যে টিমটা গঠন করব, এদের কারা কিভাবে থাকবে, অর্ডারটা, কে আগে কে পিছে, কে 2 নাম্বার কে 3 নাম্বার, এই ব্যাপারগুলো ম্যাটার করতো। এখন দেখো এইখানে জাস্ট ম্যাটার করে কারা কারা থাকবে, ও কিভাবে থাকতেছে এটা তো ম্যাটারই করে না। আলটিমেটলি A আগে থাকলেও যা, B আগে থাকলেও তাই, জাস্ট অ্যাজ এন ইউনিট জিনিসটা ইউনিক হলেই চলবে। তাহলে এই যে এইখান থেকে তার মানে এখানে আসলে কি ম্যাটার করতেছে সমাবেশের কেসে, একটু চিন্তা করে বলো তো। এখানে আসলে শুধুমাত্র চুজিং ম্যাটার করতেছে, আসলেও তাই হচ্ছে। দেখো এই তিনটা এলিমেন্ট থেকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে আচ্ছা দেখো এখান থেকে না দুইটা করে করে নিয়ে আমাকে ইউনিক ওয়ে দাও তো, কতভাবে চুজ করা যাচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসকে, তখন আমরা কি বলতে পারবো যে আচ্ছা ভাইয়া এখান থেকে এই তিনটা জিনিস থেকে আমরা যদি দুইটা করে নিয়ে চুজ করতে চাই, আমরা ABকে চুজ করতে পারি, ACকে চুজ করতে পারি, BCকে চুজ করতে পারি। তার মানে সমাবেশ জিনিসটা টোটালি চুজিং। দেখো এই যে AB AC BC আলটিমেটলি চুজই তো করে রাখছো তুমি তো আর এই জিনিসটাকে তো আর সাফল করার কিছু নেই, কারণ আলটিমেটলি এখানে সাফলটা আমাদের কনসার্নই না, এখানে অর্ডারটা কনসার্নই না। অর্ডার তুমি যেভাবেই লেখো, যেমন BCকে তুমি যদি CB লেখো, BC যা CBও তাই, একটাই কাউন্ট হবে যেটাই লেখো না কেন। তাহলে এই যে তার মানে এইখানে সমাবেশের কেসে শুধুমাত্র কি আছে, শুধুমাত্র চুজিং আছে, বুঝছি ব্যাপারটা? তার মানে এই যে এখানে বিন্যাসের কেসে কি থাকতেছিল, পারমুটেশনের ব্যাপারটার কেসে এইখানে চুজিং ছিল, তারপরে ওই প্রত্যেকটা চয়েসের পার্সপেক্টিভে ওদের শাফলিং ছিল, অ্যারেঞ্জমেন্ট ছিল, যে আচ্ছা ওদেরকে কতভাবে সাজানো যায় দেখি তো, কতভাবে ইচ্ছে মতো শাফল করা যায়, তখন ওই ব্যাপারটা ছিল। এখন জাস্ট চুজ করলেই হয়েছে, তোমার শাফল করার দরকার নেই, কারণ বা কত কত রকমের শাফল করা যায় এই জিনিসটা চিন্তা করার আমাদের দরকার নেই। এখন কথা হচ্ছে ভাইয়া এই যে এই সেন্সটা আমরা তৈরি করতে পারলাম যে আচ্ছা পারমুটেশনে চুজিং একটা স্টেপ, তারপরে ওই প্রত্যেকটা চয়েসের পার্সপেক্টিভ থেকে প্রত্যেকটা চয়েসের জন্য আমাদের অ্যারেঞ্জিং আর একটা স্টেপ, এইখানে শুধুমাত্র চুজিংটা স্টেপ। এই জিনিসটা বোঝার মাধ্যমে আমরা এই ব্যাপারটা সম্পর্কে ধারণা পেলাম যে আচ্ছা এইখানে বিন্যাস জিনিসটার মাঝে আসলে সমাবেশ জিনিসটা ইনহেরেন্টলি বিল্ড। দেখো বুঝছো কিনা কি কথা বলছি, বিন্যাস জিনিসটার মধ্যে এই সমাবেশ ব্যাপারটা ইনহেরেন্টলি বিল্ড অলরেডি আছে ওর মাঝে। অলরেডি আমরা সমাবেশের কাজটা বিন্যাসের ভিতরে অ্যাজ এ স্টেপ করে রেখে তারপরে ওখান থেকে আরও কিছু কাজ করতেছি, সেই আরও কিছু কাজটা হলো অ্যারেঞ্জিং কাজটা, তারপরে ওভারঅল পারমুটেশনের আমরা কাজটা সম্পন্ন করতেছি। তো এই যে সেন্সটা এইখানে তার মানে বিন্যাস হচ্ছে চুজিং অ্যারেঞ্জিং, এটা চুজিং, তার মানে বিন্যাসের মধ্যেই সমাবেশ জিনিসটা ইনহেরেন্টলি আছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের সামনে গিয়ে লাগবে, এই জন্যে এটা ক্লিয়ার করা। এখন এই যে এই জিনিসটা এখন ক্লিয়ার করলাম, এইবার আমরা একটু দেখার ট্রাই করব যে আচ্ছা বিন্যাসের সমাবেশে যে এই আমরা একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলে এদের ডিফারেন্সগুলো বোঝার ট্রাই করলাম, এদের প্রসেসটা বোঝার ট্রাই করলাম, এটা ম্যাথমেটিক্যালি আমাদের কিভাবে কাজে লাগতে পারে আমরা সেটা একটু দেখি। এইখানে ডিরেক্টলি আমি একটা জাস্ট একদম একটা সিনারিও দিয়ে একটা প্রবলেমের কথাই মনে করো চিন্তা করব। সেটা কীরকম, যে ধরে নেওয়া যাক আমাদেরকে 7টা এলিমেন্ট দেওয়া হয়েছে, এই যে এই জায়গাটুকুতে আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে ডিল করব, যেখানে আমরা একটু বোঝার ট্রাই করব বিন্যাসের কেসে কি করতাম, সমাবেশে কি ডিফারেন্স আসবে। এইখানে এই মনে করো 7টা এলিমেন্ট হচ্ছে ABCDEFG, এই 7টা ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট দেওয়া আছে থাকলো। এরপরে এখন এইখান থেকে তোমাকে বলা হলো যে আচ্ছা দেখো এইখান থেকে তুমি হলো A আর E ভাওয়েল যে দুইটা, এই দুইটাকে অবশ্যই টিমে রেখে, বুঝো ভালো মতো, এই দুইজনকে অবশ্যই টিমে রেখে 4 জনের একটা টিম গঠন করো। এইটা একটা প্রশ্ন, বুঝো এখানে 7 জন প্লেয়ার আছে, ফুটবল প্লেয়ার ধরে নেওয়া যাক। এই 7 জন ফুটবল প্লেয়ার থেকে এই 2 জন ফুটবল প্লেয়ারকে অবশ্যই টিমে আমাদের রাখতেই হবে, A নাম্বার প্লেয়ার এবং E নাম্বার প্লেয়ার, এরা ভালো প্লেয়ার। এখন এই 4 জন প্লেয়ার এইখান থেকে তার মানে এই 2 জনকে অবশ্যই রেখে
আমাদের ধরে নেওয়া যাক 4 জন প্লেয়ার নিয়ে একটা টিম ফর্ম করতে বলা হয়েছে, এটা একটা টাস্ক। আবার আরেকটা টাস্ক এরকম দেওয়া হলো যে আচ্ছা ওই সেম যে ওই এলিমেন্টগুলো নিয়ে ABCDEFG, এইবার বলা হয়েছে যে আচ্ছা 4টা স্পেসে 4টা জিনিস বসায় বা 4 জন মানুষকে বসায় আমাদের ডিফারেন্ট প্যাটার্ন বা এলিমেন্টই চিন্তা করো, এখন এলিমেন্ট ওয়াইজে চিন্তা করি যে এখানকার এই 7টা এলিমেন্টের মাঝে 4টাকে নিয়ে আমাদের ডিফারেন্ট প্যাটার্ন বানাতে হবে, কিন্তু অবশ্যই ভাওয়েলগুলো অবশ্যই থাকতে হবে, এ আর ই মাস্ট থাকবে, এ এবং ই মাস্ট এই প্যাটার্নের মাঝে থাকতে হবে। কোথায় থাকতেছে না থাকতেছে ব্যাপার না, কিন্তু থাকতেই হবে। এখন এই ধরনের কাজ কিন্তু আমরা বিন্যাসের আলোচনায় শিখছি। কী ছিল ওই যে টাইপটাতে আমরা আলোচনা করছিলাম, অবশ্যই অন্তর্ভুক্তি, কয়েকটা জিনিস অবশ্যই কি থাকে, অন্তর্ভুক্ত হয়, অবশ্যই ওদেরকে রাখতে হবে। তখন বিন্যাসের কেসে জিনিসটাকে কীভাবে ডিল করছিলাম, বিন্যাসের কেসে জিনিসটাকে এভাবে ডিল করছিলাম যে আচ্ছা এরা দুইজন যেহেতু অবশ্যই থাকবে, তো 4টা জায়গার মধ্যে এরা এইখানে এই যে এ আর ই, এরা 2টা জায়গা কতভাবে দখল করতে পারে সেই জিনিসটা দখল করতে পারে এবং দখল করে কতভাবে সজ্জিত হতে পারে, বিন্যস্ত হতে পারে, সেই ব্যাপারটা প্রথমে কাউন্ট করে নিয়েছিলাম। সেই ব্যাপারটা কাউন্ট করছিলাম কিভাবে, যে 4টা ফাঁকা জায়গা, এর মাঝে 2টা ভিন্ন জিনিস পারমুটেটেড হবে, তাই না, বিন্যস্ত হবে। তা দ্যাটস ওয়াই আমাদের উপায় সংখ্যা কী ছিল, 4p2 NPR ওই অনুযায়ী থাকলো 4p2 উপায়। তাহলে এরা যে কোনো 2টা জায়গায় নিজেরা সজ্জিত হলো, শুধুমাত্র চোজেন হলো না, কিন্তু এখানে সজ্জিত হয়ে গেছে। তার মানে হচ্ছে এইখানে যদি তুমি বাছাই করো যে আচ্ছা এই 2টা পজিশন আমি এদেরকে এই 2টা পজিশনে রাখবো, তার মানে এই যে এদের জন্য জাস্ট চোজেন হয়নি, বরং কি কাউন্ট হয়ে গেছে, ই থাকলে এটাকে একটা কনফিগারেশন হিসেবে কাউন্ট করা হচ্ছে, এ থাকলে আরেকটা কনফিগারেশন হিসেবে কাউন্ট করা হচ্ছে। ওই অনুযায়ী চিন্তা করে এইখান থেকে এই 4টা জায়গার মাঝে 2টা জায়গা কতভাবে চুজ করে ওই জায়গাটায় কে অর্ডার মাথায় রেখে কতভাবে রাখা যায়, বিন্যস্ত করা যায়, সেই ব্যাপারটা কাউন্টেড হয়ে গেছে 4p2 এর মাধ্যমে। তার মানে এখানে অবশ্যই কী হয়েছে, অর্ডার ম্যাটার করছে। তারপরে আমরা কি করি, তারপরে ধরে নিই আমরা এই 2টা জায়গায় রাখছি, যে কোনো 2টা জায়গায় রাখলেই হলো, বাকি 2টা জায়গা ফাঁকা আছে। এখন বাকি 2টা জায়গায় ফাঁকা জায়গায় আমাদের কে বসবে, অন্যান্য এলিমেন্ট থেকে 2টা এলিমেন্ট এসে এখানে বসবে। সেটা কিভাবে চুজ করা যায়, সেটা আমরা এভাবে চুজ করছি যে বাকি আছে BCDFG 5টা এলিমেন্ট, এই 5টা ডিফারেন্ট এলিমেন্ট থেকে 2টা করে নিয়ে কিভাবে বিন্যস্ত করা যায় 2 জায়গায়, সেটা হচ্ছে 5p2, তাই না, এই তো 5p2। এখন এখান থেকে আমাদের হয়ে গেল, তাহলে এইটাই হচ্ছে বিন্যাস সংখ্যা, চলে গেল। আর এখানকার কেসে ওই একই ঘটনা, যেখানে যদি তুমি সি আর ডিকে চুজ করো, ধরে নিই এরাই চোজেন হয়েছে, তাহলে সিডি এইটা একটা পারমুটেশন, ডিসি যদি করে দিতাম এটা আরেকটা পারমুটেশন। এই অনুযায়ী কিন্তু কতগুলো পসিবিলিটি আছে সেই সবগুলা 5p2তে কাউন্টেড হয়ে গেছে। এখানে চুজিংও আছে, অর্ডারিংয়ের ব্যাপারটা, অর্ডার অনুযায়ী যে অ্যারেঞ্জিংয়ের ব্যাপারটা, শাফলিংয়ের ব্যাপারটা, সেটাও কাউন্ট হয়েছে, থাকলো। এখন এইভাবে করে বিন্যাসের কাজটা আমরা করতাম। এইবার এই সেম প্রবলেমটাই আমাদেরকে যদি সমাবেশে দিত, আমরা কিভাবে হ্যান্ডেল করতাম সেটা একটু দেখি। এইখানে এ আর ই অবশ্যই থাকলো। এখন তুমি একটু ভালো মতো বুঝো, এইবার তোমার কাজটা কি, এইখানে কি তোমার এইটা কোনো কনসার্ন যে আচ্ছা এ আর ই কোথায় বসবে, এ আগে বসবে না ই আগে বসবে, এগুলো তো কোনো কনসার্ন না। তোমার এখানে মেইনলি কনসার্নই হচ্ছে তোমাকে যখন সমাবেশ করতে বলতেছি, তোমাকে মেইনলি আমি চুজ করতে বলতেছি, বুঝছি, জাস্ট চয়েস মেকিংটাই হচ্ছে তোমার জব। এখন তোমার কাজটা দেখো সহজ করে দিছে। এখানে 7টা জিনিস দেওয়া ছিল, তোমাকে বলছিল এখান থেকে 4টা জিনিস কতভাবে চুজ করা যায়, কতগুলো ইউনিক ওয়ে আছে 4টা জিনিস চুজ করার। তখন আমরা দেখলাম যে আচ্ছা আমাদের যে 4টা জিনিস চুজ করতে হবে, আমাকে অলরেডি সে হেল্প করছে 2টা জিনিস চুজ করে দিয়ে, সে অলরেডি বলে দিছে এ আর ই অবশ্যই থাকবে, তার মানে দে আর অলরেডি চোজেন, দিজ আর দ্য চোজেন ওয়ান্স, বুঝছি, এই 2জন চোজেন ওয়ান্স, এরা অলরেডি চোজেন হয়ে গেছে, তার মানে আমার কাজটা সহজ হয়ে গেছে, কারণ আমার কাজ তো ওটাই, সমাবেশে আমার কাজ হচ্ছে চুজিং। তো আমার চুজ করা যে কাজ, 7টা জিনিস থেকে 4টা জিনিস চুজ করা কাজ, উনি আমাকে প্রশ্নকর্তা আমাকে 2টা জিনিস অলরেডি চুজ করে দিছে, এ আর ই থাকবে, তার মানে আমার কাজটা বরং আরও সহজ হয়ে গেছে, জাস্ট এরকম। তাহলে এ আর ই থেকে গেল, এইখান থেকে আলটিমেটলি এই যে এ আর ই বসে গেল, এখন জাস্ট আমাকে বাকি 2জন চুজ করতে হবে। আর এদের কেসে তো আসলে এরা কোথায় বসলো না বসলো, কিভাবে বসলো, সামনে পেছনে, এগুলো তো ম্যাটার করতেছে না। তো যার কারণে আমাদের জাস্ট এই 2টা জায়গার জন্য 2জনকে চুজ করতে হবে। তো 2জনকে কোত্থেকে চুজ করব, বাকি 5জন থেকে। তাহলে বাকি 5টা এলিমেন্ট সবাই ডিফারেন্ট, তার মানে 5টা ডিফারেন্ট জিনিস থেকে 2টা ডিফারেন্ট জিনিস আর কি কতভাবে চুজ করা যায়, 5c2 উপায়, 5
C2 উপায়। এখন এই যে 5C2 এটা NCR রিলেটেড একটা এক্সপ্রেশন, এই জিনিসটা একটু পরে আমরা শিখব, জাস্ট এখানে আইডিয়াটা বুঝি। তার মানে এইখানে আসলে আমাদের যখন আমরা চুজিংয়ের কাজ করতেছি সমাবেশে, তখন আসলে আমাদের কেসে আমাদের জাস্ট চুজ করতে হবে। এইখানে আমাকে যদি কোনো কিছু বলে দেয় যে আচ্ছা এটা অবশ্যই থাকবে, তাহলে আমার চুজিংয়ে হেল্প করছে। যদি বলে দেয় এই দুটো অবশ্যই থাকবে না, তাও চুজিংয়ে হেল্প করছে যে আচ্ছা ঠিক আছে ওই দুটোকে বাদ দিয়ে বাকিগুলোর মাঝে চুজ করতে হবে। এখানে আমি অর্ডার নিয়ে কোনো কাজই করতেছি না, অর্ডার নিয়ে একদম চিন্তাই করব না। কিন্তু এখানকার কেসে অর্ডারকে মাথায় রেখে কাজ করছিলাম, অ্যান্ড কাজগুলো কিভাবে হয়েছিল। এইখানে একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল এই কারণে দিলাম যাতে করে আমাদের ওই ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা কিছুটা হলেও ক্লিয়ার হয়, বা অ্যাটলিস্ট একদম প্রায়োগিক একটা দিক আমাদের চোখে পড়ে। এখন এটার আরও একটা এক্সাম্পল দিই। কীরকম? এই মনে করো আর একটা এক্সাম্পল দিব এই জায়গাটায়, যে এই এক্সাম্পল থেকে যে সেন্সটা মেক করব সেই জিনিসটা কিন্তু অবশ্যই ইনশাআল্লাহ আমাদের ম্যাথে হেল্প করবে আর কি। এই কারণেই আমরা ইচ্ছা করে একদম আলোচনার শুরুতেই কিছু না কিছু একটু ম্যাথমেটিক্যাল কাজগুলোতে কিভাবে ডিল করা যায়, হ্যান্ডেল করা যায় কাজগুলোকে কিভাবে, সেটা দেখতেছি। খেয়াল করো এইখানে আবারও আমরা বিন্যাস সমাবেশের একটা তুলনামূলক আলোচনা দেখার ট্রাই করব দুইটা ডিফারেন্ট কনটেক্সটে। সেটা কীরকম? সেটা হচ্ছে এরকম যে তুমি ধরে নাও এইখান থেকে তোমাকে বলা হয়েছে যে আচ্ছা এই যে এখানে তোমাকে চারজন মানুষের কি করতে হবে, চারজন মানুষ না হোক, চারটা ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে প্যাটার্ন তৈরি করতে হবে। এখানে এটা কাজ। আর এখানে আবারও আগের মতো চারটা ডিফারেন্ট এলিমেন্ট নিয়ে জাস্ট টিম ফর্ম করতে হবে, এটা হচ্ছে আমার কাজ। এখন এইবার দেখো, এখন এইখানেও তোমার এই যে চুজিংয়ের আইডিয়াটা, যে আচ্ছা ঠিক আছে সমাবেশ মানেই জাস্ট চুজ করতে বলা হয়েছে, এই সেন্সটা, এই জিনিসটা কিভাবে কাজে লাগানো যায়। অ্যান্ড এইখানে কোয়েশ্চেনটা কীরকম দেওয়া হয়েছে? ধরে নাও এখানে কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে যে আচ্ছা এইখানকার কেসে তোমার হলো ধরে নাও দুইটা ভাওয়েল আছে, দুইটা ভাওয়েল হচ্ছে এ আর ই, আর হলো তিনটা কনসোনেন্ট আছে, তিনটা কনসোনেন্ট হচ্ছে বি সি ডি, এভাবে দেওয়া আছে। এর জন্য দুইজনের জন্য সেম কনটেক্সট। এইবার দুইটা ভাওয়েল এই আর হচ্ছে তিনটা কনসোনেন্ট হচ্ছে বি সি ডি, এইগুলো দেওয়া আছে। এখন এখানে বলছে প্রথম দুইটা ঘরের জন্য এখানে কনসোনেন্টগুলো বসবে, আর এই দুইটা ঘরে ভাওয়েলগুলো বসবে, এই কথা বলা হয়েছে। এখানেও সেম, এই দুইটা ঘরে কনসোনেন্ট, এই দুইটা ঘরে ভাওয়েল। এখন এখানকার কেসে এইখানে যেহেতু ঘর ম্যাটার করে না, মানে আলটিমেটলি সামনের ঘরে বসানো পেছনের ঘরে বসানো ওই জিনিসটা ম্যাটার করে না, তো আমরা এইখানে ধরে নাও কোয়েশ্চেনটা দেওয়া হয়েছে এইভাবে যে আচ্ছা এখানকার কেসে দুইটা ভাওয়েল আর দুইটা কনসোনেন্ট নিয়ে কতভাবে ওই দলটা গঠন করা যায়। এখন দেখো এইবারেও ওই ঘুরে ফিরে তোমার ওই সেন্সটা কাজে লাগবে। প্রথম এক্সাম্পলে দেখো তো এই জিনিসটা আমরা কিভাবে সাজাতাম। তিনটা ডিফারেন্ট কনসোনেন্ট আছে, সেইখান থেকে দুইটা কনসোনেন্ট নিয়ে এই দুইটা জায়গা ফিল করতে হবে, তাই না? তো আমরা এটা কীভাবে করতে পারি? এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে আমরা যদি বিন্যাস করি তাহলে NP-R ওয়ে হয়, তাই না? তাহলে এখান থেকে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস মানে তিনটা ডিফারেন্ট জিনিস, তিনটা কনসোনেন্ট, এইখান থেকে দুইটাকে নিয়ে আমরা এই দুইটা জায়গায় বসায় বিন্যাস করতেছি, তাহলে উপায়টা হচ্ছে 3p2 থাকলো। আর ভাওয়েল আসেই দুইটা, ভাওয়েল তো বলেই দিছে দুইটা, তাহলে ওই দুইজনই এখানে যা সজ্জিত হবে। এখানে যদি তিনটা ভাওয়েল দিত তখন আমরা NP-R ওই ধরনের কাজ করা ট্রাই করতাম। এখন তো ভাওয়েল দিছেই দুইটা, সো আলটিমেটলি এখানে 2p2 অ্যাপ্লাই করাও যা, NP-N অ্যাপ্লাই করাও যা, না করাও তাই। তো আমরা এমনিতেই সিম্পলি চিন্তা করি যে এখানে কীভাবে দুইটা ভাওয়েল বসানো যাবে। তো দুইটা ভাওয়েল এখান থেকে বসানো যাবে এভাবে যে আচ্ছা এই বসানো যাবে আর এ বসানো যাবে, তার মানে দুইটা কনফিগারেশন পাচ্ছি। তাহলে ভাওয়েলের জন্য দুইটা কনফিগারেশন। তুমি 2p2 দিয়ে চিন্তা করো যে দুইটা ডিফারেন্ট জিনিস থেকে দুইটা জিনিস নিয়ে বিন্যাস করা যায়, তাও 2p2 করলে 2 ফ্যাক্টোরিয়াল আসবে, যেটার মান 2, একই হবে জিনিসটা। এইটা হচ্ছে এর ওয়ে সংখ্যা বিন্যাসের জন্য। এবার সমাবেশের জন্য জিনিসটা দেখো, এইখানে তো আমাকে কি বলছে, দুইটা ভাওয়েল থাকবে, দুইটা কনসোনেন্ট থাকবে। এখন দেখো তো আবারও ঘুরে ফিরে জিনিসটা এমন দাঁড়ালো না যে আচ্ছা দুইটা ভাওয়েল থাকবে, তার মানে এ আর ই অবশ্যই থাকবে, এ আর ই অবশ্যই থাকবে, তার মানে আমাদের আসলে কি হয়েছে, আমাদের আসলে চুজিংয়ের কাজটা ইজি হয়ে গেছে। এই যে যখনই আমাদের কি দেখতেছি যে চুজ করতে দিচ্ছে দুইটা জিনিস, দুইজন মানুষ বাকি আছে যে যারা এখনও চোজেন হয়নি, আর আমার যে গ্রুপটা ওখানেও দুইটা জায়গায় ফিল আপ করতে হবে, তাহলে ওই দুজনই তো আসবে। তাহলে ওখানে আসলে আর আলটিমেটলি আমাদের অন্য চয়েসের কিছু নেই, একটাই চয়েস যে ওদেরকে ধরে নিয়ে এখানে এসে বসায় দেওয়া। এই ব্যাপারটার আরও আমরা এক্সাম্পল দেখব যখন ম্যাথ করতে যাব। ব্যাপারগুলো হবে এরকম যে ধরে নাও যে 9 জন মানুষ আছে, 9 জন মানুষ দুইটা যানবাহনে যাবে। তো এখন দেখা গেল এখানে দুইটা যানবাহনের কেসে ফার্স্ট যানবাহনে 7 জন চলে গেছে, তাহলে দ্বিতীয় যানবাহনের কেসে
যাওয়ার জন্য আমাদের উপায় কি? দেখতেছি আমরা আচ্ছা ঠিক আছে দুইটা যানবাহন মিলেই তো 9 জন যাবে, আর তো যানবাহন নাই, তাহলে ওই দুইজনকে তো সেকেন্ড যানবাহনে যেতেই হবে, আর তো কোনো চয়েস নেই ওদের ওখানে, তাহলে চয়েস একটাই, জাস্ট সিম্পলি ওরা ওখানে চলে যাবে, চয়েস একটাই। এই যে আমাদের যেহেতু জিনিসটা চুজিং, শুধুমাত্র চুজিং, এখানে অর্ডারিংয়ের কোনো ব্যাপার নাই, এখানে অর্ডারের জন্য ডিউ টু অর্ডারের কারণে উল্টাপাল্টা হওয়ার ব্যাপার নেই, যার কারণে অনেকগুলা কেস জাস্ট এইখানে আমার কাজ হলো চুজ করা, জাস্ট এই সেন্সটা তোমাকে অনেক কি করবে, আপার হ্যান্ড দিবে, হেল্প করবে। এইখানে দেখো তাহলে এখন আমার আবারও ঘুরে ফিরে একই জিনিস হইলো, এ আর ই আমার চুজ করার কিছু নেই, সিম্পলি জাস্ট ওরা ওদের মতো থাকবে, ওদেরকে নিয়ে কোনো হাতেই দিতে হচ্ছে না। আর এইখানে এই যে তিনটা জিনিস আছে, এইখান থেকে দুইটা জিনিস চুজ করতে হবে, কারণ দুইটা ভাওয়েল দুইটা কনসোনেন্ট লাগবে, তাহলে আলটিমেটলি এখান থেকে কী লিখবো, তিনটা জিনিস থেকে দুইটা জিনিস, তিনটা ডিফারেন্ট জিনিস থেকে দুইটা জিনিস চুজ করলাম, 3C2। আবারও বলছি যে এই এনসিআর এই রিলেটেড জিনিসপত্র সামনেই দেখবো, দ্যাটস ওয়াই এটা নিয়ে এখনই চিন্তা করার দরকার নেই। তাহলে এই যে এই দুইটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দিলাম, এইখান থেকে একটা ব্যাপার ক্লিয়ার হয় কিনা একটু দেখো তো, যে আমাদের অর্ডারিং আর চুজিং ব্যাপারটা তো ওইগুলো তো বুঝছি আগেই, এখন যখন ম্যাথে হাত দিচ্ছি তখন আমরা দেখতেছি যে আচ্ছা সমাবেশ করা বা দল গঠন করা মানেই হচ্ছে আমাদের কতগুলো উপায় আছে ভিন্ন ভিন্নভাবে চুজ করার। তো যেহেতু চুজ করার, তো দেখো যখন আমাদের কোনো কিছু চোজেন হয়ে যাবে তখন আসলে ওকে নিয়ে আর কিছু চিন্তার কিছু নেই, ওকে নিয়ে এক্সট্রা করে এক্সপ্রেশন লেখার, আলাদা করে কোনো কিছু লেখার তেমন কিছুই নেই। এইখানে এ আর ই অলরেডি মানে বলে দিছিল ওরা ওদেরকে রাখতেই হবে, দে আর চোজেন, দে আর অলরেডি চোজেন, বসাই দিছি, শেষ। ওটাকে নিয়ে আর কোনো কিছু লেখারও প্রয়োজন নেই। যদি লিখতে চাও লিখতে পারো 1C1, একই জিনিস আসবে, 1ই আসবে ভ্যালুটা, তো ওটা তুমি যদি নাও লেখো সমস্যা নেই। এইখানে দেখো এইখানে এ আর ই অবশ্যই থাকবে, তার মানে দে আর অলরেডি চোজেন, দে হ্যাভ বিন চোজেন সামহাউ, আন্ডার দ্যাট কন্ডিশন দে আর শিওরলি চোজেন, এই দুইজন, তাহলে শিওরলি চোজেন জাস্ট বসাই দিলাম, শেষ। ওটাকে নিয়ে আর কিছু লেখারও প্রয়োজন নেই, ওটাকে নিয়ে যে আচ্ছা ঠিক আছে এখানে 1C1 উপায়টা, এই জিনিসটা আসলে লেখার দরকার নাই, বা 2C2, 1C1 অ্যাজ আ পেয়ার আর কি। আর তুমি যদি 2C2 লিখতে চাও, জাস্ট দুইটা জিনিস থেকে দুইটা জিনিস, ওইটাও লিখতে পারো, ওভাবে চিন্তা করতে পারো। আমি পেয়ারে বললাম আর কি কথাটা, যে একটা পেয়ার থেকে একটা পেয়ারই নেওয়ার কতগুলা উপায় আছে সিলেকশনের, এখানেও তাই। এখানে একটা পেয়ার হিসেবে যদি চিন্তা করি, তাহলে এখান থেকে এই একটা পেয়ার থেকে একটা পেয়ারই, পেয়ার মানে জোড়া আর কি, এই একটা জোড়া থেকে একটা জোড়াই নেওয়ার কতগুলো সিলেকশনের উপায়, একটাই। এই কারণে আমি 1C1 বলছি, এটাতে বিভ্রান্ত হয়েও না, আবার তোমরা এটাকে 2C2 আকারেও চিন্তা করতে পারো, একই জিনিস। তার মানে আমরা দেখতেছি যখন এই যে আমরা এই ব্যাপারটাকে জাস্ট চুজিং এই উপায়ে বিবেচনা করব, আমাদের বেশ কিছু আন্ডারস্ট্যান্ডিংয়ে আপার হ্যান্ড হবে এবং ম্যাথেও আপার হ্যান্ড পাবো আমরা। এখন আমি তো তাও এই দুটো এক্সাম্পল থেকে কিছুটা হলেও বোঝানোর ট্রাই করছি, যখন প্রবলেমগুলো নিজে নিজে কাজ করবা তখন দেখবা আমার এই কথাটা বারবার প্রতিফলিত হবে, ইভেন থিওরিতেও সামনে গিয়ে আবার প্রতিফলিত হবে। ঠিক আছে, থাকলো। তাহলে আমাদের মোটামুটি ইন্ট্রোডাক্টরি আলোচনাটা এই পর্যন্ত রেখে দিলাম। এখন আমরা একটু দেখি যে কী কী পড়ছি। আমরা প্রথমে বিন্যাস, সমাবেশ, এদের মাঝে কোর ডিফারেন্স কিসের কারণে হয় সেই ব্যাপারগুলো একটু রিকল করে নিছি। তারপরে আমরা একটু এদের মেথডিক্যাল অর্ডারে যদি চিন্তা করি, তাহলে আসলে এদের মাঝে আইডিয়াটার মাঝে ডিফারেন্স কী সেটা দেখছি। একটাতে চুজিং থাকে, অ্যারেঞ্জিং থাকে, আর একটাতে শুধু চুজিং। এরপরে আমরা দেখছি তার মানে বিন্যাসের মধ্যে, পারমুটেশনের মধ্যে আসলে নিজের মধ্যেই ইনহেরেন্টলি সমাবেশ নিজে থেকে ভেতরে আসে, কারণ ওর মাঝে তো চুজিং আছে, ওই জিনিসটার মাঝে তো চুজিং, তারপরে না অ্যারেঞ্জিং। তাহলে চুজিং যেহেতু আসে, ওই জিনিসটাকে যেহেতু এইভাবে চিন্তা করা যায়, তার মানে ওর মাঝে ইনহেরেন্টলি আমরা আসলে এই সমাবেশ ব্যাপারটা আসে। অ্যান্ড এদেরকে নিয়ে যখন আমরা একদম রিয়েল লাইফ সিনারিওতে ম্যাথমেটিক্যালি প্রবলেমগুলো সলভ করতে দিবে, তখন আসলে এইভাবে কাজগুলো হবে, যখন আমাদের এইখানে এই সেন্সটা আমি ভালোভাবে মাথায় ঢুকাতে পারবো যে সমাবেশ মানেই হলো I have been said to choose things, how many different ways to choose things। এই ব্যাপারটা যখন মাথায় নেব, তখন আসলে এইখানে যখন চোজেন হয়ে যাবে, তখন ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকবে না। এইভাবে চিন্তা করলে আমাদের অনেকগুলো কেসে কিন্তু সহজ হয়ে যাবে। এইখানে যেমন এরা অলরেডি চোজেন, এই কন্ডিশনেও দে আর অলরেডি চোজেন। তো যখন চোজেন হয়ে যাচ্ছে, তখন আসলে আমরা আর ওদের অর্ডার বলো, ওরা হচ্ছে কীভাবে চোজেন হলো না, এই ব্যাপারগুলো নিয়ে আর কোনো চিন্তার কিচ্ছু নাই। আমরা জাস্ট সিম্পলি ওদেরকে বসাই দিলাম, বাকি জিনিস নিয়ে চিন্তা করব। আমাদের চুজ করতে বলা হয়েছিল, ওই দুইটা জিনিস বলে দিছে চুজেন হবেই, রেখে দিছি, বাকি জিনিস নিয়ে উপায় কতগুলো চুজ করা সেগুলো দেখতেছি। এরকম হচ্ছে ব্যাপারটা, বুঝছি। এখন এই এক্সাম্পলে তোমরা বলো তো, এই এক্সাম্পলে যদি দুইটা কনসোনেন্ট দেওয়া থাকতো, একটু চিন্তা করি, এইখানে যদি দুইটা কনসোনেন্ট দেওয়া থাকতো জাস্ট সি আর ডি, তাহলে বলো তো এইবার এইখানে আসলে এইখানে যখন তুমি সমাবেশ করতেছো,
আর কোনো কিছু চুজিংয়ে থাকে? তোমাকে কি বলছে বুঝো, প্রশ্নটাতে বলছে দুইটা কনসোনেন্ট আছে সিআরডি, দুইটা ভাওয়েল আছে এ আর ই। এখন আমাকে বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে না 4টা এলিমেন্ট নিয়ে একটা গ্রুপ ফর্ম করতে হবে যেখানে দুইটা ভাওয়েল দুইটা কনসোনেন্ট থাকবে। তুমি দেখছো আরে দুইটা ভাওয়েল দুইটা কনসোনেন্টই তো দেওয়া আছে, আমার তো যাদেরকে চুজ করতে হবে, আমার তো আর এক্সট্রা করে চুজ করার কিচ্ছু নাই, আমার তো একদম চয়েসের আর কিছু নেই, দে আর অলরেডি চোজেন। কারণ বলছে দুইটা ভাওয়েল দিয়ে দিছে, আবার বলছে যে দুইটা ভাওয়েল রাখতে হবে আমার টিমে, তো এরা দুইজন চোজেন ডিরেক্টলি অবশ্যই থাকবে। ঠিক একইভাবে দুইটা কনসোনেন্ট থাকবে আমার টিমে, এখন দুইটা কনসোনেন্টই দেওয়া আছে, তার মানে দে আর অলরেডি চোজেন, তাহলে সিম্পলি বসে গেল। তাহলে আমার আসলে চুজিংয়ের উপায়ই আছে একটা, আর কোনো কিছু এটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই, আমাদের এখানে কোনো কিছু লেখার দরকার নাই, জাস্ট আমরা ডিরেক্ট বলে দিব ঠিক আছে। আমাকে বলছিল কত উপায়ে চুজ করা যাবে, আমরা দেখতেছি যে যাদেরকে বলছে চুজ করতে, যাদের মধ্য থেকে ওরা সবাই আসলে অলরেডি চোজেন, তো আলটিমেটলি এই যে এখানে বসাই দিলাম, শেষ, আর কোনো উপায় নেই। তার মানে এখান থেকে চুজিংয়ের উপায় বা সমাবেশ বা দল গঠনের উপায় কয়টা? মাত্র একটা। অ্যান্ড এটার জন্য কোনো ম্যাথমেটিক্যাল নোটেশন না জানলেও হয়, জাস্ট কমন সেন্সেই উত্তরটা দেওয়া যাচ্ছে। কিন্তু বিন্যাসের জন্য তুমি যতই এলিমেন্ট ফিক্সড পাও, যা আচ্ছা এদেরকে নিয়েই হবে, তাও দেখবা তুমি বিন্যাস পাবা। কিভাবে দেখো, বিন্যাসের কেসে কিন্তু এইখানে তাও স্টিল তুমি বিন্যাস পাবা। এই যে এখানে যখন আমাকে বলছে দুইটা কনসোনেন্ট সিআরডি, কনসোনেন্ট দুইটা এই ফার্স্ট দুই ঘরে থাকবে, তো এদেরকে এই যে দুইটা ঘরে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজানো যায়। ঠিক একইভাবে আমি শিওরলি জানি যে এই থাকবে এই জায়গায়, দে আর অলরেডি চোজেন, স্টিল চোজেন বলে ডিরেক্ট বসাই দিতে পারতেছি না, আমার আরেকটা স্টেপ আছে, এইটা হচ্ছে অ্যারেঞ্জিং। ডিফারেন্সটা বুঝছো, ব্যাপারটা বুঝছো? যে যখন প্রথমত চুজিং একটা উপায় আছে, যেমন এখানে চুজ করতে হয়েছে এই দুইটা জায়গার জন্য, ঠিক আছে, এইখানে আলটিমেটলি আমাদের ডিফারেন্ট ওয়েতে চুজ করেই কিন্তু বসাইতে হয়েছে। আচ্ছা চুজিংয়ের ব্যাপারটা আরও ভেঙে দেখাতে পারতাম, সামনে গেলে ক্লিয়ার হলে ওই সূত্রটা বিল্ড করে আনলে তখন ভেঙে দেখাবো, এখন লিখে কনফিউজ করতেছি না তোমাকে। এখন চুজিংয়ের ব্যাপারটা ওখানেও আছে এখানেও আছে, এই জিনিসটাই তো বলছি আমি, এখানেও চুজিং আছে এখানেও চুজিং আছে, কিন্তু ওখানে চুজিং থাকার পরে ওখানে আর অ্যারেঞ্জিং নাই। দেখো এখানে নাই, এখানে নাই, যেমন এখানে অ্যারেঞ্জিংয়ের কিছু নেই, কিন্তু এইখানে চুজ তো তুমি জানো যে এরা দুইজন চোজেন, এই চোজেন অফকোর্স চোজেন ফর দিস পজিশনস, বাট তাও এখানে অ্যারেঞ্জ করতে হচ্ছে। তার মানে পারমুটেশনের সময় আসলে চুজিং ফার্স্ট ওয়ে, তারপরে আসলে অ্যারেঞ্জিংও আরেকটা ওয়ে, কিন্তু এইখানে আসলে চুজিংটাই ওয়ে, আর কোনো অ্যারেঞ্জ করতে হচ্ছে না। এই আইডিয়াটুকুই এই এক্সাম্পলগুলোর মাধ্যমে ক্লিয়ার করার ট্রাই করছি। এখন দেখো জাস্ট এইখানে লিখে শেষ করে দিই, এখানে দুইটা ভাওয়েল, উই নো যে হ্যাঁ দুইটা ভাওয়েলই তো বসবে, দে আর চোজেন, এখানে আর কোনো চয়েস নেই আমাদের, এই ছাড়া আর কোনো চয়েসই নেই, কিন্তু স্টিল আমরা ডিরেক্ট ওটা বলে দিতে পারতেছি বা বসাই দিতে পারতেছি, কাজ শেষ কি? আমাদের কাজ শেষ না, আরও একটা কাজ আছে, সেটা কি? রিঅ্যারেঞ্জিং, শাফলিং। তো এই দুইটা জায়গায় দুইটা জিনিস 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে কি করা যায়? রিঅ্যারেঞ্জ করা যায়, দ্যাটস ওয়াই গুণ করতে হচ্ছে, বুঝছি? তাহলে এই যে আমার আইডিয়াটা, এই যে চুজিং প্লাস অ্যারেঞ্জিং, এইটাকে যাতে আমি একদম বাস্তবে ইমপ্লিমেন্টেশন দেখাতে পারি, এই ব্যাপারটা যাতে কি হয়, এই জিনিসগুলোতে আসলে বাস্তবে এই ব্যাপারগুলোর প্রতিফলন আছে সেটা যাতে বোঝাতে পারি, এইগুলোর কারণেই এই কাজগুলোতেই আমি এগুলোর হেল্প নিলাম, বুঝছি? এখন এইবার আমরা কি করব? এইবার আমরা সামনে আগাবো। এখন প্রথমে আমরা দেখব যে আচ্ছা আমরা যখন বিন্যাস করছিলাম তখন বেসিক জিনিসপত্র দেখার পরে এনপিআরের সাথে পরিচিত হয়েছিলাম। এখন যেহেতু সমাবেশ করতেছি আমরা প্রথমে এনসিআরের সাথে পরিচিত হব। শুরু করি। এখন এই যে এনসিআরের ধারণা, এখন বিন্যাস যখন করছিলাম তখন এনপিআর ছিল। কেন পি ছিল? কারণ তখন বিন্যাস করতেছিলাম, বিন্যাসের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে পারমুটেশন, পারমুটেশনের ফার্স্ট লেটারটা পি, দ্যাটস ওয়াই এনপিআর। এইবার সমাবেশ করতেছি, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশনের ফার্স্ট লেটারটা সি, দ্যাটস ওয়াই এনসিআর। আর ওখানে আমরা একটা কথা বলছিলাম না যে এনপিআর কখন অ্যাপ্লিকেবল? এনপিআর শুধুমাত্র তখনই অ্যাপ্লিকেবল যখন আমরা এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যে কাজগুলো করতেছি ওদের মাঝে এই ভিন্ন ভিন্ন ব্যাপারটা হইতে হবে। এন সংখ্যক জিনিস আছে কিন্তু সবাই ভিন্ন ভিন্ন না, রিপিটেশন আছে, 2টা এ আছে 3টা বি আছে, এরকম হলে কখনোই এনপিআর অ্যাপ্লিকেবল না। ঠিক একই কথাটা এনসিআরের জন্য অ্যাপ্লিকেবল। এইখানেও এই যে এন সংখ্যক জিনিস যাদের মধ্য থেকে জিনিসপত্র আমরা নিব, যাদের থেকে কাজটা শুরু করব, ওদের মাঝে অবশ্যই রিপিটেশন থাকা যাবে না, সবাইকে কি হতে হবে? ভিন্ন ভিন্ন হতে হবে। তার মানে এই এনের ব্যাপারটাতে আমরা কি দেখতেছি? ভিন্ন ভিন্ন হতে হবে, সবাইকে ভিন্ন ভিন্ন হতে হবে। থাকলো। এরপরে আর কি? আর হচ্ছে এখান থেকে তো এই জিনিসগুলো আমরা জানি যে এন মানেই হচ্ছে এটা কি করবে?
n বিলংস টু ন্যাচারাল নাম্বার, কারণ n এর ভ্যালুগুলো আসলে পূর্ণসাংখ্যিকভাবে ধনাত্মক পূর্ণ সংখ্যার আকারে থাকবে। এরপরে আর হচ্ছে এই যে এখান থেকে আর নিচ্ছি, এই আরটা কি? আরটা হচ্ছে এনপিআরে কি ছিল, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস। এইবার কি হবে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ, দল গঠন। তাহলে আর হচ্ছে যতগুলোকে তুমি নিচ্ছ। এখন এই যে আর এর পরিচয়টা আমরা জানলাম, আর এর ভ্যালুটা কীরকম হবে? আর এর ভ্যালুটা হবে n এর সমান অথবা তার ছোট, কারণ আমরা তো জানি 10টা জিনিস থেকে 10টা জিনিসের সবগুলো নিয়েই সমাবেশ বিন্যাস করা যায়, আবার ওর থেকে কম নিয়েও করা যায়, বুঝছি? তাহলে আর এর ভ্যালুটা হবে লেস দেন অর ইকুয়াল টু n। থাকলো n এবং আর এর পরিচয় জানলাম, ওই সংক্রান্ত কথাবার্তা দেখলাম। এইবার তুমি একটু মনে করো তো এনপিআর এর কেসে কী করছিলাম? আমরা কি ডিরেক্ট ফর্মুলাটা লিখে দিছিলাম? ব্যাপারটা কিন্তু এমন ছিল না। আমরা ফর্মুলাটা একদম আইডিয়া থেকে ধরে ধরে বিল্ড করে এনে দেখছিলাম। এইখানেও আমরা আসলে তাই করব। এনসিআর এর ডিরেক্ট ফর্মুলা আমরা দেখব না, র্যাদার আমরা কি করব, আমরা পুরো ব্যাপারটা কিভাবে নিজে আইডিয়া থেকে বিল্ড করে ফর্ম করে নিজে নিজে বোঝা যায় যে আচ্ছা ফর্মুলাটা কোত্থেকে আসছে, কিভাবে আসলো, এই জিনিসটা কিভাবে লিখতে পারলাম সেটা যাতে বুঝতে পারি, এই কারণে আমরা এখানেও ফর্মুলাটা নিজেরাই বিল্ড করব। শুরু করি। তাহলে এখন এইখান থেকে যদি আমরা এই ফর্মুলাটা বিল্ড করতে চাই, তাহলে আসলে আমরা একটু আগের জিনিসটার হেল্প নিব, প্রিভিয়াস স্লাইডে যে জিনিসটা দেখছি সেইটার হেল্প নিব। তার আগে আমরা একটু বুঝি এনপিআরের যে মিনিংটা, এটাকে বাংলায় কি বলা যায়, এনসিআরের যে মিনিংটা সেটাকে বাংলায় কিভাবে বলা যায়। এনসিআরের একদম আমরা জাস্ট সহজ করে যদি বলি, সেটা হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করার, চুজ করার উপায় কতগুলা, তাই না? এইখানে তো আমরা একটু আগে তাই দেখছি, খালি চুজিং অনেকবার আসছে। এইবার আর এনপিআর কি হচ্ছে? এনপিআর হচ্ছে n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই করে ইচ্ছে মতো যতভাবে সাফল করে যতগুলো প্যাটার্ন পাওয়া যায় সেইটার উপায়। তার মানে দুইটাতেই যেহেতু চুজিং আছে, এইবার আমরা এই চুজিংয়ের উপর বেস করি আমরা একটার সাথে আরেকটার কোরিলেশন দেখব, অ্যান্ড একটার সাথে আরেকটার সম্পর্কটা কীরকমভাবে আসে অ্যান্ড থিওরিটিক্যালি সেটা কীভাবে বিল্ড হচ্ছে সেই জিনিসটাও ইনশাল্লাহ এখান থেকে ফিল করা যাবে। আমরা তার আগে একটু আগের যে এক্সাম্পলটা, এই যে ABC দিয়ে যে এক্সাম্পলটা দিছিলাম, সেইটার যে ফলাফলগুলো সেগুলো একটু লিখে রাখি। তাহলে ABC ছিল 3টা জিনিস, এইখান থেকে আমাদের বিন্যাস যখন করতে বলছিল 2টা করে নিয়ে, তখন আমরা AB BA AC CA BC CB পাইছিলাম। আর যখন দল গঠন করতে বলছিল তখন AB AC এবং BC পাইছিলাম। থাকলো এই ব্যাপারটুকু রাখলাম। এই ব্যাপারটুকু পরে আমাদের থিওরিতে যখন আমরা প্রমাণ করতে যাব, ওইখানে আমাকে একটা কাজে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে হেল্প করবে। এইবার একটু আন্ডারস্ট্যান্ডিংটা বিল্ড করার ট্রাই করি। হ্যাঁ, এইখানে আমরা দেখি আমরা যাব ফাইনালি এনপিআরে। আমরা ধরে নেই সববার টার্গেট হচ্ছে এনপিআর বের করা, এনপিআরের ভ্যালুটা বের করা, ধরে নেই এই জিনিসটা আমাদের টার্গেট। এখন একজন কি করলো, একজন বলল যে আচ্ছা এনপিআর যে আমরা বের করব, তো এনপিআরের কেসে এনপিআর কতভাবে বের করা যায়, এই উপায় মানে এনপিআরের ভ্যালুটা কীরকম হয়, কি আসে এনপিআরের মিনিংটা, এখান থেকে এটাকে এক্সপ্রেস করলে কি হয় এটা তো আমি জানি। তখন সে এখান থেকে এক্সপ্রেশনটা বিল্ড করলো। সে কি বিল্ড করলো? সে বিল্ড করলো যে আচ্ছা n সংখ্যক জিনিস ডিফারেন্ট ছিল, এইখান থেকে r সংখ্যক জিনিস নিয়ে আমার প্যাটার্ন বানাতে হবে। তাহলে এখানে ঘর কতগুলা, 1টা 2টা এভাবে করে 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 আর সংখ্যক ঘর আছে। ঠিক আছে, সে দেখলো যে আচ্ছা প্রথম ঘরের জন্য আমরা যদি n সংখ্যক জিনিস থেকে ডিফারেন্ট জিনিস n সংখ্যক আছে, ওর মাঝে একটা একটা করে নিয়ে বসাই, ফার্স্ট ঘরে বসাবো। এর আগে তো কোনো কিছুই বসায়নি, তার মানে n সংখ্যক জিনিসের যে কোনোটা বসানো যাবে। আমার সামনে অপশন n সংখ্যকের সবাই। এরপর এইখানে একটা বসায় ফেললাম, একটা যেহেতু এখানে বসায় ফেলছি, একটা তো ইউজ করে ফেলছি, তাহলে এখন আমার কাছে এই n সংখ্যক জিনিসের মাঝে একটা চলে গেছে, এখানে বসে গেছে। তাহলে এখন আমাদের অপশন কতগুলো আছে? n-1। তাহলে দ্বিতীয় ঘরের জন্য অপশন কতগুলো? এইখানকার জন্য অপশন n-1। তারপরে ঘরের জন্য সে পাইল n-2। এভাবে করে করে এই rতম ঘরের জন্য সে অপশন পাইল n-r+1 সংখ্যক। থাকলো। এখন সে তারপরে বলল যে আচ্ছা ঠিক আছে, এই যে এখান থেকে ইন্ডিভিজুয়ালি ঘরগুলোর জন্য এরকম করে অপশন পাচ্ছি, আমরা কি জানি? আমরা জানি যে এইখানে এই ঘরের যতগুলো এলিমেন্ট বসতে পারতো তার প্রত্যেকের জন্য এই ঘরে এতগুলো অপশন। তার মানে অবশ্যই যেহেতু এই প্রত্যেকের জন্য ব্যাপারটা আসতেছে, তার মানে গণনার গুণন বিধি। তো গণনার গুণন বিধি মানে সবাই গুণ হয়ে যাবে, একে অপরের সাথে সবাই গুণ হয়ে যাবে, এই জিনিসগুলো গুণ হয়ে থাকবে। ঠিক আছে,
এইখান থেকে তাহলে সে NPR এর মিনিং বললো এইটা, n × n-1 এভাবে করে তার সাথে গুণ হয়ে n-r+1। এরপরে আরেকজন সেটাকে ফ্যাক্টোরিয়ালে প্রকাশ করতে চাইলো, তো এটা তো 1 পর্যন্ত যায়নি, সে এটাকে 1 পর্যন্ত নিয়ে গেল, তারপরে এক্সট্রা জিনিসটাকে দিয়ে ভাগ দিয়ে দিল। ভাগ দিয়ে সে কি পেল? সে ভাগ দিয়ে n⁻n-r জিনিসটা পেল, থাকলো। এখন তার মানে কি পেলাম? এই যে দেখো তো, এই যে আমাদের টোটাল বা ওভারঅল টার্গেট হচ্ছে NPR-এ যাওয়া। এখন NPR-এ যাওয়া সেখানকার কেসে একজন এইভাবে চিন্তা করে দুইটা এক্সপ্রেশন আনতে পারলো, মেইনলি এটা মনে করে রাখলো যে NPR হচ্ছে n⁻n-r। এখন দেখো তো, এই জাস্ট এই কাজটাই আমরা করছি না বিন্যাসের কেসে, যখন NPR পড়তেছিলাম তখন কিন্তু এই জিনিসটাই একদম হুবহু এটাই করছি। এটা একটা উপায় গেল NPR বের করার। এখন আরেকজন মনে করো এই ব্যাপারটাকে একটু ডিফারেন্টলি চিন্তা করতেছে। সে একটু ডিফারেন্টলি কীভাবে চিন্তা করতেছে? সে ভাবতেছে যে আচ্ছা, এই যে আমার r সংখ্যক ঘর আছে, এখানে 1 নাম্বার ঘর, তারপরে 2 নাম্বার, এভাবে করে 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 rতম ঘর এখানে এইভাবে ঘরগুলো থাকলো। সে এখন চিন্তা করতেছে আচ্ছা, এই যে ঘরগুলোতে আমি জিনিসপত্র বসাবো, আমি এক কাজ করি, প্রথমেই n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস একবার করে বাছাই করে নেই একটা একটা করে। তখন সে বাছাই করা শুরু করলো। বাছাই করা শুরু করার পর সে দেখলো যে আচ্ছা, এই যে r সংখ্যক জিনিস যে আমি বাছাই করব n সংখ্যক জিনিস থেকে, এই বাছাইয়ের উপায়টাই তো NCR, তাই না? এখানে দেখো এই যে NCR এর কি, ওই বলছিলাম না NCR এর বাংলা মিনিং কি, মানে হচ্ছে সহজ করে বললে আর কি NCR এর মিনিংটা কি, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস কতভাবে বাছাই করা যায় উইদাউট অর্ডার ছাড়া, মানে ক্রম বিবেচনা ছাড়াই, জাস্ট বাছাই, জাস্ট আমি কি কি রাখতে পারি r সংখ্যক জিনিস জাস্ট চুজ করে করে বাছাই করে করে রাখলাম। তাহলে সেই উপায়টা যদি আমাদের NCR হয়ে থাকলেও সেই উপায়টুকু NCR। এখন এইটার ভ্যালু আমার বের করতে হবে। এইটার ভ্যালু ধরে নিই আমরা x, এটার ভ্যালু যদি x ধরি তার মানে x এর ভ্যালুটাই বের করতে হবে। এখন আমরা একটু দেখি তো, এই যে বাছাইগুলো করলাম, বাছাইগুলোর জন্য আসলে কি হচ্ছে। তো এখান থেকে NCR এর ভ্যালু x ধরে নাও 10 বা 5, 3 যেটাই হোক। তো আলটিমেটলি আমরা এইখান থেকে দেখতেছি যে বাছাইগুলো কীরকম। বাছাইগুলো হচ্ছে এরকম যে আচ্ছা, একটা বাছাই হলো কি, একটা বাছাই হলো এখানে তো n সংখ্যক জিনিস ছিল, তো n সংখ্যক জিনিসের মাঝে ধরে নিই আমরা n সংখ্যক জিনিসগুলো হচ্ছে তোমার ABCDEFG এরকমভাবে ছিল, অথবা তুমি 1 2 3 4 এভাবে করে চিন্তা করতে পারো। তো আমরা এইখান থেকে সে দেখা গেল যে r সংখ্যক জিনিস নিয়ে বাছাই করছে, তো ধরে নিই 4টা, r এর মান 4, তো 4টা জিনিস যদি বাছাই করে থাকে, তো সে বলছে যে আচ্ছা দেখেন, এই 1 2 3 4 একটা বাছাই ছিল আমার, তারপরে আরেকটা বাছাই কি ছিল, আরেকটা বাছাই ছিল আমার এখান থেকে 1 3 2 5 এরকম। আর এখানে n এর ভ্যালু মনে করো 5টা, 1 2 3 4 5, তার মানে 5টা জিনিস দেওয়া ছিল। জাস্ট আমি নিউমেরিক্যালি আগাচ্ছি যাতে তোমাদেরকে বোঝাতে সুবিধা হয়, জাস্ট এটুকুর জন্য। তার মানে কি ছিল, n সংখ্যক বা 5টা ধরে নিলাম আপাতত, জাস্ট আপাতত ধরে নিচ্ছি, জেনারেল কেস বিল্ড করব কোনো চিন্তা নাই, আপাতত ধরে নিলাম 5টা জিনিস আছে। আচ্ছা, 5টা জিনিস যদি থেকে থাকে, সেখান থেকে 4টা জিনিস নিয়ে আমি কি করতেছি, 4টা জিনিস নিয়ে আমি হলো গিয়ে আমি দেখতেছি কতভাবে বাছাই করা যায় 4টা ডিফারেন্ট জিনিস। তো তখন ওই বাছাইয়ের উপায়টাই তো NCR, কারণ NCR তো মিনিংই ওটা, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস কতভাবে চুজ করা যায়, কতভাবে বাছাই করা যায়, কতগুলো ইউনিক ওয়ে আছে চুজিংয়ের। তো সেখান থেকে এখন একজন ওইটাই বাছাই করতেছে। এটা যদি বাছাই সে করতে থাকে, তাহলে দেখো তো কি হয়। ও বাছাই করলো প্রথমবার 1 2 3 4, ঠিক আছে। আরেকজন বললো যে 1 2 3 5 নেন, 1 2 3 5 নিল। এখন দেখো এখানে কিন্তু আমরা পারমুটেশন এখনও করিনি, ভালো মতো বুঝো। এই কারণে 1 3 2 5 লেখা যা কথা, 1 2 3 5 লেখাও সেম কথা। তুমি এইখানে 1 3 2 5 লেখা যা, 1 2 3 5 লেখাও তাই, জাস্ট চুজ করছো, বাছাই করছো, জাস্ট তুমি বেছে রাখতেছো যে কাদেরকে ইউজ করবা, ঠিক আছে। এখানে তাহলে আমরা এইবার এইখানে, আর তোমার যদি মনে হয় যে এখানে ঝামেলা মনে হচ্ছে, তাহলে 1 3 2 5 জায়গায় 1 2 3 5 লিখে দেই। ধরে নিলাম এখান থেকে 1 2 3 5 লিখে দিলাম, 1 2 3 5 রাখলাম। এইখান থেকে এইটা একটা বাছাইয়ের উপায়, 1 2 3 4, 1 2 3 5 আরেকটা বাছাইয়ের উপায়। 1 2 3কে ফিক্স রেখে আর কোনো বাছাইয়ের উপায় নেই। এইবার এখন দেখো তো আর কিভাবে সে 4টা জিনিস বাছাই করতে পারে 1 2 3 4 5 থেকে। সে বাছাই করতে পারে 2 3 4 5, বাছাই করতেই পারে, থাকলো। তাহলে 1 2 3 4 চলে গেল, 2 3 4 5 চলে গেল, 1 2 3 5 এই জিনিসটাও চলে গেছে। আমরা কি আর কাজ করতে পারি না, আরও বাছাই করতে পারি না?
1 2 3 এটা ফিক্স রেখে আর করা যাবে না, তাহলে 1 2 ফিক্স রাখি, শুধুমাত্র 1 2 ফিক্স রাখি, এটাকে 4 5 বানাই দিলাম, চলবে। তারপরে এইখান থেকে আর কি করতে পারি, 1 3 4 5 দিতে পারি। এই তো এইভাবে করে আমরা বাছাই করতে পারি। তাহলে আমাদের জিনিস ছিল 5টা, 1 2 3 4 5। এইখান থেকে 5টা জিনিস থেকে 4টা জিনিস করে আমরা বাছাই করছি, জাস্ট চুজ করছি, 4টা জিনিস চুজ করছি। এখনও আমরা পারমুটেশন করিনি, আমরা অর্ডার বিবেচনা রেখে ক্রম বিবেচনা রেখে কোনটা সামনে পেছনে ওই অনুযায়ী প্যাটার্ন এখনও বানাইনি, বানাবো। এইবার আমরা দেখতেছি যে আচ্ছা এই যে আমি এখানে বাছাই করছি, কিভাবে বাছাই করা যায়, 1 2 3 4 এটা একটা বাছাইয়ের উপায়, লিখে ফেলছি। আর কি উপায় আছে, 1 2 3 5 এই যে লিখে ফেলছি। আর কি লেখা, আর কি বাছাইয়ের উপায় আছে, এটা হচ্ছে আর উপায় আছে, একটু ডিফারেন্ট কালার দিয়ে যদি আমরা দেখাই, যে 2 3 4 5 এটা একটা বাছাইয়ের উপায়, লিখে ফেলছি। আর কিভাবে করা যায়, 1 2 4 5 এটাও করা যায়, লিখে ফেলছি। আর হচ্ছে 1 3 4 5 এটাও লিখে ফেলছি। বুঝছি, আলটিমেটলি যতগুলো বাছাইয়ের উপায় ছিল সব লেখা আমাদের শেষ। এইবার প্রত্যেকটা বাছাইয়ের উপায়ের কেসে আমরা কি দেখছি, আমাদের তো আলটিমেটলি একটা পারমুটেশন করতে হবে, এটা আমাদের টাস্ক দিছে। তো আমরা তখন এটাকে ভেঙে ভেঙে করতেছি। কিভাবে ভেঙে, এই পারমুটেশনের কেসে প্রথমে বাছাই বা চুজিং এইটা করে ফেললাম, তারপরে এবার প্রত্যেকটা চুজিংয়ের জন্য ইন্ডিভিজুয়ালি আমরা কি করব, এবার অ্যারেঞ্জিং করব। তো এখন আমরা যেহেতু কাজটা একদম ঠিকঠাক মেথড অনুযায়ী আগাইতেছি, তো এখন দেখি তো যদি আমরা অ্যারেঞ্জ করি তাহলে কি হয়। আমরা দেখতেছি যে আচ্ছা এখানে 4টা জিনিস ভিন্ন, এখানে 4টা জিনিস ভিন্ন, এখানে ভিন্ন, এখানে ভিন্ন, এখানে ভিন্ন, সব জায়গায় কিন্তু যে 4টা জিনিস করে চুজ করছি সবাই ভিন্ন। এখন কথা হচ্ছে ভিন্ন তো হবেই, আমরা তো যেখান থেকে সোর্সটা এন সংখ্যক জিনিস থেকে যে বাছাই করে আনছি সোর্সেই তো ভিন্ন সব। বুঝছো ব্যাপারটা, জিনিসটা বুঝো। এখানে সোর্সেই, এখানে 1 2 3 4 5 এই 5টা জিনিসই তো তোমার সোর্স, ওখান থেকে নিয়ে নিয়ে তো তুমি করছো, এরাই তো সব ভিন্ন। তো ওখান থেকে যদি তুমি চুজ করে নাও তাহলে তো ভিন্ন পাবাই। তোমাকে আমি 5টা ডিফারেন্ট কালারের ডিফারেন্ট কী দিলাম, বল দিলাম, লাল নীল সাদা হলুদ সবুজ এরকম। এখন এই যে 5টা ডিফারেন্ট কালারের বল দেওয়া হলো, এখান থেকে যেই 4টাই তুমি চুজ করো না কেন সবাই তো ভিন্ন হবেই, কারণ আলটিমেটলি সোর্সটাতেই সবগুলো ভিন্ন ছিল। এখন সবাই ভিন্ন দেখলাম, তাহলে এইবার আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করি, তো এখান থেকে কতগুলো অ্যারেঞ্জমেন্ট করা যাচ্ছে। তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা এইখান থেকে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করতে চাই, এইবার তো বাছাই করছি, অ্যারেঞ্জমেন্ট করতে চাইলে আমি দেখতেছি যে আচ্ছা আমার অ্যারেঞ্জমেন্টের উপায় কতগুলো থাকতেছে, আমার অ্যারেঞ্জমেন্টের উপায় থাকতেছে কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল। কেমনে, কারণ ওই যে 4টা জিনিস 4টা জায়গায় কতভাবে সাজানো যায়, 4টা ডিফারেন্ট জিনিস, ওই কারণে আগে ডিফারেন্ট কিনে ওটা ক্লিয়ার করে নিছি, কারণ সেম হলে তো আমি ডিফারেন্টের ওয়েতে সাজাতে পারতাম না। ওই কারণে এটা আগে ক্লিয়ার করে নিছি যে সোর্সেই সব ভিন্ন ছিল, সেরা তো ভিন্ন হবেই, ভিন্ন হয়েছে। তো এখন 4টা জায়গায় 4টা জিনিস কতভাবে ইচ্ছে মতো সাফল করা যায়, 4p4 4 ফ্যাক্টোরিয়াল উপায়। তার মানে শুধুমাত্র এই একটা চুজিং থেকে, ভালো মতো বুঝো, শুধুমাত্র এই একটা চুজিং থেকেই আমরা প্যাটার্ন কতগুলো পেতে পারবো, 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক থাকলো। কিভাবে প্যাটার্ন ডিফারেন্ট পেতে পারবো, 1 2 3 4 1 2 4 3, তারপরে হচ্ছে তোমার হলো 1 3 2 4, এইভাবে করে করে কিন্তু এই জায়গাটা থেকেই জাস্ট এই একটা চুজিং থেকেই আমরা কিন্তু 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক ডিফারেন্ট প্যাটার্ন পাবো। থাকলো, এইটা একটা ব্যাপার গেল। আবার আমরা দেখতেছি আচ্ছা পরেরটার জন্য, পরের চুজিংয়ে তো আমরা 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক ডিফারেন্ট চুজিং পাবো, প্যাটার্ন পাবো। এই চুজিংটার জন্য, এই চয়েসটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল পাবো, এইটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল পাবো, এটার জন্য 4 ফ্যাক্টোরিয়াল পাবো, সববার জন্যই তো 4 ফ্যাক্টোরিয়াল করে পাবো। কেন 4 ফ্যাক্টোরিয়াল করে পাচ্ছি, কারণ সবগুলোর কেসেই তো সব ভিন্ন ভিন্ন, অ্যান্ড কোনোটাতেই কোনো প্যাটার্ন সেম আসবে না। তুমি মনে হতে পারে যে আচ্ছা ভাইয়া আমরা তো মনে হয় ওভার কাউন্ট করে ফেলতেছি, এখানে আপনি 4 ফ্যাক্টোরিয়াল বললেন, ওখানকার কোনো একটা প্যাটার্ন মনে এখানে আসছে, জীবনেও আসবে না। কেন আসবে না, শিওরলি আমি এত জোর গলায় কীভাবে দাবি করতে পারতেছি, কারণ এলিমেন্টগুলোই তো ভিন্ন ভিন্ন। এইখান থেকে যেই প্যাটার্নগুলো তৈরি হবে সবাই কী নিয়ে গঠিত, 1 2 3 4 নিয়ে গঠিত, অন্য কোথাও অন্য কোনোটা 1 2 3 4 নিয়ে গঠিত না। দেখো সবগুলোতে চুজিং ডিফারেন্ট, দ্যাটস ওয়াই তো চুজিং প্লাস অ্যারেঞ্জিং করছি আমরা, যাতে করে কাজটা একদম গুছানো হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, আমরা বুঝি যে আসলে ভিতরে কি হচ্ছে। বুঝছো, তো এইখান থেকে তার মানে আসলে এইখানে কোনো ওভার কাউন্টিংও নাই, অন্য কোনো কিছুই নেই। তার মানে আমরা দেখতেছি যে আচ্ছা আমাকে 5টা জিনিস দেওয়া ছিল, এইবার ওই 5টা জিনিস থেকে আমাকে বলছে যে আচ্ছা এখান থেকে তুমি হচ্ছে 5টা জিনিস নিয়ে কতগুলো প্যাটার্ন বানানো যায়, 5টা থেকে 4টা নিয়ে সেটা বানাও। তখন আমি দেখলাম যে আচ্ছা আমাকে তো ভাইয়া বলছে পারমুটেশন মানেই হলো আগে চুজিং তারপরে অ্যারেঞ্জিং, তো আগে আমি চুজ করছি, তো তখন দেখা গেছে 5টা থেকে 4টা চুজ করতে পারছি 5টা উপায়, এই উপায়।
থাকলো। এই উপায় চুজ করার পর আমি দেখতেছি প্রত্যেকটা উপায়ের জন্য আমরা প্যাটার্ন পাইতেছি 4 ফ্যাক্টোরিয়াল। তো এই যে এই প্রত্যেকটার জন্য, এই কথাটা গুরুত্বপূর্ণ, ভালো মতো বুঝো কি বললাম, প্রত্যেকটার জন্য আমরা প্যাটার্ন পাচ্ছি কত, 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে টোটাল প্যাটার্ন কতগুলো পাবো? ওই যে আমার আগের এক্সাম্পল, আমার ক্লাসে একটা ক্লাসে কি ছিল, 25 জন স্টুডেন্ট ছিল, প্রত্যেকের কাছে 10টা বই আছে। টোটাল কয়টা বই আছে? 25 × 10 250টা বই। ঠিক ওরকম এইখানে আমার কাছে 5টা কি আছে, বাছাইয়ের উপায় আছে। 5টা বাছাইয়ের উপায় থাকলো। এই যে বাছাইয়ের 5টা উপায় থাকলো, এক্স, এখানে যেমন আগে এক্স বলছি, ধরে নাও এখানেও এক্স, একটু পর তো এটা ইরেজ করে দিব, দ্যাটস ওয়াই আপাতত সেম রাখতেছি। তো বাছাইয়ের উপায় যদি এক্স হয়, এই প্রত্যেকটা বাছাইয়ের জন্য আলটিমেটলি আমরা প্যাটার্ন পাচ্ছি কতগুলো, এখানে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক। আচ্ছা তুমি এবার একটু নিজেই চিন্তা করো তো, যে আচ্ছা বাছাইয়ের সংখ্যা ধরে নাও এক্স থাকলো বা ওয়াই হলো, যেটাই হোক, আচ্ছা ওয়াই দেই এবার। কিন্তু এবার এই যে এই বাছাইয়ের যে লেন্থটা এবার 5 হয়ে গেল, কত গুণ হইতো? 5 ফ্যাক্টোরিয়াল গুণ হইতো। কেন? কারণ সবগুলো ডিফারেন্ট, আগেই বলে দেওয়া হয়েছে এন সংখ্যক জিনিস, সোর্সের সব ডিফারেন্ট। তাহলে সোর্সের ডিফারেন্ট থেকে, তাহলে এখান থেকে বাছাইয়ের উপায় যদি ওয়াই হইতো আর এলিমেন্ট লেন্থটা যদি 5 হইতো, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতাম। আচ্ছা যদি এখানে 10 হইতো, 10 ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করতাম। যদি আর হয়, এই যে যেমন এখানে আর, তাহলে আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ করব। এই যে এবার এই ব্যাপারটা, এই জিনিসটা এবার এখন আমাদের জেনারেল কেসে নিয়ে যাবে আমাদেরকে। জেনারেল কেসটা লেখার আগে আরেকটু জাস্ট এই জিনিসটা দেখে নিই, যে ওই জিনিসটা আর কোথায় আমরা খেয়াল করতে পারি। দেখো ওই ব্যাপারটা এখানেও হয়, এখানে অলরেডি হয়ে গেছে। কিভাবে? এই যে আমাদের আগের এক্সাম্পলে এ বি সি ছিল, এই 3টা ডিফারেন্ট এলিমেন্ট, এইখান থেকে আমি বলছিলাম পারমুটেশন করতে হবে, তখন প্যাটার্ন বানাতে হবে। প্যাটার্ন বানাইছে এই যে বামের লাইনটাতে, এইখানে প্যাটার্ন বানাইছে 1 2 3 4 5 6টা। তো এইখান থেকে তাহলে এইবার এই কাজটাকে আমরা এইভাবে চিন্তা করি যে এখানে প্রথমে আগে আমরা চুজিং করব। তাহলে চুজ করি যে 3টা থেকে 2টা কতভাবে চুজ করা যায়। দেখা গেছে আমি চুজ করছি এই যে একভাবে এ বি চুজ করছি, আরেকজন কি বললো যে না আমি আসলে এসি চুজ করছি। আর কিভাবে চুজ করা যায় 2টা জিনিস, আর তখন আরেকজন বললো যে আচ্ছা আমি বিসি চুজ করছি। তো এখন আমরা দেখতেছি এই যে তার মানে পারমুটেশনের ফার্স্ট যে ধাপ চুজিং, সেটা আমরা করে ফেলছি। এরপরে যখন পারমুটেশন করতে যাচ্ছি তখন কি দেখতেছি, এইখানে এই যে এই চুজিংটার জন্যই প্যাটার্ন কতগুলো পাবো, আমি 2 ফ্যাক্টোরিয়াল পাবো। কেন 2 ফ্যাক্টোরিয়াল? কারণ এই যে লেন্থ 2 আর সবাই ভিন্ন। সবাই কেন ভিন্ন? কারণ ওই যে সোর্সই ভিন্ন ছিল, সোর্সেই তো সব ভিন্ন। এন সংখ্যক যে এলিমেন্ট থেকে আমি চুজ করবো ওরা তো নিজেরাই সব ভিন্ন, তো এরা সব ভিন্ন হবেই। তো 2টা জায়গায় 2টা ডিফারেন্ট জিনিস, ভিন্ন ভিন্ন জিনিস কতভাবে ইচ্ছা মতো সফল করা যায়, 2 ফ্যাক্টোরিয়াল উপায়। দ্যাটস ওয়াই এই প্রত্যেকটা চয়েসের এগেনস্টে, প্রত্যেকটা চয়েসের জন্য আমরা কিন্তু 2 ফ্যাক্টোরিয়াল করে প্যাটার্ন পাবো। দেখো পাবো কিনা। এই বিসির জন্য কি কি থাকবে, বিসি পাবো আর সিবি পাবো, এই যে পাইছি। ঠিক একইভাবে এসির জন্য এসি পাবো সিএ পাবো, এই যে এসি সিএ পাইছি, এসি আর সিএ পাইছি এখান থেকে। এইবার আর এখান থেকে এ বির জন্য সরি একটু ডিফারেন্ট কালার হয়ে গেল, সমস্যা নাই, একই জিনিস, আইডিয়াটা আমি বুঝাতে পারছি। এসি আর সিএ হয়েছে। এ বি থেকে এ বি আর বিএ পাবো। এই যে এই একটা চয়েসের জন্য কি কি প্যাটার্ন পাইছি, এই চয়েসের করেসপন্ডিং প্যাটার্ন হচ্ছে এ বি অ্যান্ড বিএ। বুঝলাম। তার মানে এইবার আমরা এখন ডিরেক্ট জেনারেল কেসটা লিখতে পারবো। দেখো এবার জেনারেল কেসটা লিখলে বুঝো কিনা। এই যে এখান থেকে নিউমেরিক্যাল এক্সাম্পলগুলো দিলাম, এগুলো মেইনলি এই কারণেই দিছিলাম যাতে করে কি হয়, যাতে করে এই জেনারেল কেসটা একবারে লিখলে তোমরা বুঝো। আমি পড়ানোর চেষ্টাটাই ওভাবে করি যাতে করে একদম জিরো বেসিকের মানুষজন এইখান থেকে জিনিসগুলো বুঝে, রিপিটেশনটা আমি নিজেই করে দিই। খেয়াল করো এইখানে এই যে আমাদের এনপিআর সংখ্যক, এনপিআরের ভ্যালুটা বের করতে বলা হয়েছিল, অর্থাৎ এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে আমাদের যদি আমরা প্যাটার্ন বানাই তাহলে কতগুলো প্যাটার্ন বানানো যাবে সেটা বের করতে বলছে। তো একজন এই ব্যাপারটা অলরেডি জানে, ওর আসলে বিন্যাস সম্পর্কে ভালো আইডিয়া আছে, সে এভাবে করে ফেলছে। আরেকজন বিন্যাস সম্পর্কে তার ওই দৃষ্টিভঙ্গিটা নাই, সে একটু ভিন্নভাবে চিন্তা করতে পারে, সে জিনিসটাতে লিড করতে পারে, যে সে পর্যন্ত যেতে পারে, রিচ করতে পারে, কিন্তু আসলে একটু ডিফারেন্ট ওয়েতে যেতে পারে। অ্যান্ড ওর ওয়েটাও ভুল কিছু না, একদম ভ্যালিড ওয়ে। তো সে কীভাবে চিন্তা করে, সে চিন্তা করে যে আচ্ছা এন সংখ্যক জিনিস ডিফারেন্ট ডিফারেন্ট ছিল, এইখান থেকে আমার আর সংখ্যক জিনিস যদি আমি এই আর সংখ্যক জিনিস নিয়ে প্যাটার্ন বানাতে হয়, তা আর সংখ্যক জিনিস আগে দেখি, আগে চুজ করি আগে কোন আর সংখ্যক নিব। 5টা জিনিস ছিল, এখান থেকে 1 2 3 4 নিতে পারি, কেউ একজন 1 2 3 4 না নিয়ে 1 2 3 5 নিতে পারে, আরেকজন 2 3 4 5, এইভাবে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্ট 4টা করে নিতে পারে। তো আমি আগে চেষ্টা করতেছি যে এন সংখ্যক এলিমেন্ট থেকে আগে আর সংখ্যক, কোন আর সংখ্যক নিব এইগুলোই আগে চুজ করি, আগে বাছাই করে ফেলি যে কোন আর সংখ্যক নিব। তো সেই জিনিসটা বাছাই করলাম, সেটাই হচ্ছে এনসিআর।
তাই না? এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক জিনিস বাছাই করার উপায়, জাস্ট আমরা চুজ করছি আর সংখ্যক জিনিস। তো সেটার উপায় এনসিআর মনে করো এনসিআর এর মান আসছে এক্স। এরপরে আমরা কি দেখলাম, একটু আগে আমরা নিউমেরিক্যাল এক্সাম্পলগুলো থেকে দেখে বুঝছি যে আচ্ছা আমরা আলটিমেটলি যে প্যাটার্ন বানাবো, প্যাটার্ন বানানোর যে সংখ্যাটা, প্যাটার্ন বানানোর যে কতভাবে প্যাটার্ন বানানো যাবে সেই সংখ্যাটা, সেই নাম্বারটা, এনপিআর এর নাম্বারটা, এই নাম্বারটা আসলে কিসের ইকুয়াল? এই নাম্বারটা ইকুয়াল হচ্ছে কিসের? চুজ করব ওই প্রত্যেকটা চয়েসের এগেইনস্টে কতগুলো প্যাটার্ন হয় সেই জিনিসটা রাখবো। তো এখন আমরা দেখলাম যে আচ্ছা আমাদের কাছে এক্স সংখ্যক, ধরে নিলাম এক্স আসছে এনসিআর করে, তো এনসিআর ইজ ইকুয়াল টু এক্স, আমাদের কাছে তাহলে এক্স সংখ্যক চয়েস আছে, বুঝলাম। তাহলে কি আছে? এক্স সংখ্যক চয়েস, এই একটা চয়েস, দুইটা চয়েস, তিনটা চয়েস, এভাবে করে করে এক্স সংখ্যক চয়েস আছে। এইবার এক্স সংখ্যক চয়েসের আমরা দেখতেছি এই যে চয়েসগুলা, এইখান থেকে আর সংখ্যক প্যাটার্ন, আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক প্যাটার্ন পাবো, আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক প্যাটার্ন পাবো। কেন? কারণ একটু আগে দেখছি ওই যে চারটা দৈর্ঘ্যের জিনিস ছিল, তাহলে চারটাই ভিন্ন ভিন্ন, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল সংখ্যক প্যাটার্ন পাবো ওখান থেকে। কারণ চারটা জায়গায় চারটা ভিন্ন জিনিস কতভাবে সাজানো যায়, বিন্যাসে শিখছি না, 4 ফ্যাক্টোরিয়াল। এইখানে এই যে দুইটা জায়গায় দুইটা ভিন্ন জিনিস কতভাবে শাফল করা যায়। এখন আমাদের চুজিং উপায় না, চুজিং ডান, এখানে চুজিং ডান, এই যে এই পর্যন্ত চুজিং ডান। নাও উই আর অ্যারেঞ্জিং, অ্যারেঞ্জ করতে গেলে তখন ওই যে ইচ্ছা মতো কতভাবে শাফল করা যায় সেটা দেখতে হয়। তো তখন দুইটা জায়গায়, এটা এখানে জায়গা কয়টা? আর সংখ্যক জায়গা না, এই যে দেখো আর সংখ্যক জায়গা। তা আর সংখ্যক জায়গায় তাহলে আর সংখ্যক ডিফারেন্ট জিনিস, আর সংখ্যক ডিফারেন্ট জিনিস, আর সংখ্যক জায়গায় কতভাবে ইচ্ছা মতো সফল করা যায়, আর ফ্যাক্টোরিয়াল উপায়। দ্যাটস ওয়াই প্রত্যেকটা চয়েসের এগেনস্টে, বুঝো আগে শুধু চুজ করছি, উই ডিডন্ট অর্ডার ফার্স্ট, আমরা প্রথমে অর্ডারিংটা করি নাই। তাহলে জাস্ট আগে চুজ করছি ওই প্রত্যেকটা চয়েসের এগেনস্টে, এই চয়েসের এগেনস্টে আর ফ্যাক্টোরিয়াল প্যাটার্ন আছে, এই চয়েসের এগেনস্টে আর ফ্যাক্টোরিয়াল, এই চয়েসের এগেনস্টেও আর ফ্যাক্টোরিয়াল, সবার জন্যই যদি আর ফ্যাক্টোরিয়াল করে থাকে তাহলে আমরা কি বলতে পারি? প্রত্যেকের জন্য আর ফ্যাক্টোরিয়াল আছে। প্রত্যেকের জন্য হলে কি গুণ হয়ে যাবে? কেন? ওই যে আমার এক্সাম্পল 25 জন ছাত্র, প্রত্যেকের 10টা বই, তাহলে এইখানে আমাদের এক্স সংখ্যক ছাত্র বা এক্স সংখ্যক বাছাই, তাদের প্রত্যেকের জন্য আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক প্যাটার্ন, তাহলে টোটাল প্যাটার্ন কতগুলা? এক্স ইন্টু আর ফ্যাক্টোরিয়াল থাকলো। তাহলে এক্স ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, এই যে তার মানে তো আমি প্যাটার্ন সাজায় ফেলছি, কতগুলো প্যাটার্ন হইতে পারে সেটা নাম্বারটা বের করে ফেলছি। তাহলে এই যে এনপিআর যেই নাম্বারটা, যে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কতভাবে কতগুলো প্যাটার্ন বানানো যায়, এই নাম্বারটা আসলে এর ইকুয়াল। কারণ একদম লজিক্যালি দুইটা সেম জিনিস, যা সেম জিনিসে লিড করছি, একজন এদিক থেকে লিড করছে আরেকজন এদিক থেকে লিড করছে, কোনো সমস্যা নেই, একই জিনিস। তাহলে এইবার আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা কি লিখতে পারি না, এক্স ইন্টু আর ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু এনপিআর, যেহেতু এনপিআর এর ভ্যালু তো হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, তাহলে লিখে দিই এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকলো। এখন আমাদের মেইনলি দরকার এক্স এর ভ্যালুটা, কারণ আমরা কতভাবে বাছাই করতে পারি এনসিআর এর ব্যাপারটা, এনসিআর টার্মটা, ওটাকে নিয়েই তো আমরা এক্সপ্লোর করতেছি। তাহলে আমরা এক্স এর ভ্যালু বের করি। এক্স এর ভ্যালু কত বলো তো? এক্স এর ভ্যালু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। দেখো এবার এই যে এক্স এর ভ্যালুটা বের হয়েছে, আচ্ছা পরের লাইনে বক্স করি, এক্স এর ভ্যালুটা বের হয়েছে যে এক্স কি আসলে এক্সই তো এনসিআর, তার মানে এখান থেকে আমরা বলতে পারি এনসিআর ইজ ইকুয়াল টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝছি জিনিসটা, বুঝছো? তার মানে এনসিআর এর অ্যাকচুয়াল যে ভ্যালুটা, যে ফর্মুলাটা, সেইটা আমরা কিন্তু বের করে ফেলছি। এই জিনিসটা আমাদের কি হয়ে গেছে? বের করা হয়ে গেছে। অ্যান্ড এইটা আমরা জাস্ট কোত্থেকে আসলো না আসলো জানি না, জাস্ট সূত্র মুখস্থ করলাম আর অ্যাপ্লাই করবো, ব্যাপারটা এইভাবে দেখিনি। বরং আইডিয়াটা কি হয়েছে, এই আইডিয়াটার পেছনে, এই আইডিয়াটা প্রথমে বিল্ড করছি চুজিং অ্যারেঞ্জিংয়ের, তারপরে সেই আইডিয়াটাকে স্ট্রং করার জন্য বেশ কিছু ম্যাথমেটিক্যাল সিনারিওর এক্সাম্পল দেখছি, এবং ফাইনালি আমরা ওখান থেকে ওইটার উপর বেস করে, ওটার হেল্প নিয়ে আমরা কি করলাম, এনসিআর এর এক্সপ্রেশনটা কী হতে পারে সেই জিনিসটাও নিজে নিজে এখান থেকে বুঝলাম। লাস্ট একটা রিক্যাপ দিয়ে নিই এই পেজে যা যা কাজ করছি। এইখানে আমরা প্রথমে এই এনসিআর এর দ্বারা কি মিন করে সেটা বুঝছি, এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস জাস্ট চুজ করতেছি, কতভাবে চয়েসটা তো নেওয়া যায়। তাহলে সেটা উপায় হচ্ছে এনসিআর। এখানে এন এর পরিচয়, আর এর পরিচয়, এইগুলো জিনিস লিখলাম, বুঝলাম। আর আগের এক্সাম্পলের ব্যাপারটা জাস্ট স্নিপেট রাখছিলাম, এটা পরে কাজে লাগবে, কোথায় কাজে লাগছে পরে আমরা বুঝছি। এখন এই যে আমাদের এখন টার্গেট হচ্ছে এনপিআর এর ভ্যালুটা বের করা। এখন এই জিনিসটা একজন এইভাবে চিন্তা করে বের করলো, অপশন ওয়াইজ, প্রত্যেকটা ঘরের জন্য, প্রত্যেকটা স্পেসের জন্য অপশন কতগুলো সেই অনুযায়ী বের করলো, তারপর ফ্যাক্টোরিয়ালে এক্সপ্রেস করলো। এটাই আমরা করছি অলরেডি বিন্যাসে। এইবার ওই সেম জিনিসটাকে একটু এইভাবে চিন্তা করা যায় না যে আচ্ছা আগে আমরা আর সংখ্যক জিনিস নিয়ে যে প্যাটার্ন তৈরি করতে হবে,
কোন আর সংখ্যক নিব? আমি কি শুরুর আর নিব, শুরুর মনে করো 5টা জিনিস আছে, শুরুর 4টা নিব, নাকি প্রথম 3টা নিয়ে লাস্টেরটা নিব, নাকি লাস্টের 4টা নিব, নাকি প্রথম 2টা নিব তারপরে একটা গ্যাপ দিয়ে পরের 2টা নিব? এই যে বিভিন্ন উপায় আছে না চুজ করার, এই ব্যাপারটাই তো এনসিআর, ওই উপায় সংখ্যাটাই তো এনসিআর। তাহলে ওই উপায় সংখ্যাটা যে এনসিআর ধরে নিলাম আমরা, ওই উপায় সংখ্যাটা এনসিআর ইজ ইকুয়াল টু এক্স। তাহলে উপায় কতগুলো চুজ করার সেটা রাখলাম, এরপরে ওই উপায়গুলো একের পর এক আমরা সাজায় রাখছি। এখন আমরা দেখতেছি যে আচ্ছা এই যে উপায়গুলো সাজায় রাখছি, চুজিং করছি, আমাকে তো অ্যারেঞ্জিং করতে হবে, তাহলে আমি এনপিআর পর্যন্ত লিড করতে পারবো, পারমুটেশন পর্যন্ত। তাহলে এই প্রত্যেকটার জন্য প্যাটার্ন বানানোর উপায় কতগুলো, আর ফ্যাক্টোরিয়াল সংখ্যক, সেই জিনিসটা বুঝে নিছি। কেন? কারণ ওই যে 4টা ঘর, 4টা ঘরে 4টা জিনিস, সবাই ভিন্ন ভিন্ন, কতভাবে সাজানো যায়? 2টা ঘর 2টা জিনিস, আরটা ঘর, এখানে আর সংখ্যক ঘর, আর সংখ্যক ঘরে আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস, কতভাবে? আর পি আর ফ্যাক্টোরিয়াল, দ্যাটস ওয়াই আর ফ্যাক্টোরিয়াল দিয়ে গুণ হলো। প্রত্যেকটার জন্য আর ফ্যাক্টোরিয়াল থাকলো, প্রত্যেকটার জন্য আর ফ্যাক্টোরিয়াল মানে কি? গুণ হয়ে গেছে। তার মানে এই যে টোটাল এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে কতগুলো প্যাটার্ন বানানো যায়, পারমুটেশন কতভাবে করা যায়, সেইটার উপায়টা এইটাই, জাস্ট আমি এইভাবে করে লিখতে পারি, জাস্ট ওইটাই হুবহু এইভাবে লিখতে পারি, কারণ দুইটা সেম কাজই আমি করতেছি, আর কোনো কাজের কোনো ডিফারেন্স নাই, জাস্ট ডিফারেন্ট ওয়েতে করতেছি। একজন ওই ঘরের অপশন ওয়াইজ চিন্তা করে এটা লিখছে, এনপিআরের কাজ, এনপিআরের কথাটা এটা লিখছে, আরেকজন জাস্ট বাছাই প্রক্রিয়াটাকে রাখছে, তারপর ওটাকে স্পেসিফাই করে ওখান থেকে প্যাটার্ন বানাইছে, তা আলটিমেটলি ওর কাজটা হয়েছে। তাহলে এখান থেকে এই দুইটা জিনিস যেহেতু সেম, তাহলে সেখান থেকে আমরা এক্সের ভ্যালু পাই এটা। কিন্তু এক্স কি? এক্স তো এনসিআর, তার মানে এনসিআরের জেনারেল কেসে ভ্যালু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝলাম? এই যে এই ব্যাপারটা গেল, এইটাই হচ্ছে এনসিআর এর ফর্মুলা, এটাই হচ্ছে এনসিআর এর এক্সপ্রেশন। কেমনে আসলো, কেন হইলো এটা, সেই ব্যাপারটুকু এইখান থেকে বুঝলাম। আই হোপ এটা ক্লিয়ার হয়েছে। দেখো আমি কিন্তু, তোমাদের মনে আছে কিনা জানি না, এই যে তোমার হচ্ছে বিন্যাস যখন পড়াচ্ছিলাম তখনও রিপিটেশন থাকলে, মনে করো 10টা জিনিস দেওয়া আছে, এর মাঝে একটা জিনিস 3বার আরেকটা জিনিস 2বার আসছে, তখন আমরা কি করি? ওই সবগুলোকে নিয়ে কতভাবে সাজানো যায়? 10 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? মানে রিপিটেশন যার যতবার আছে সবগুলো নিচে ফ্যাক্টোরিয়াল আকারে ভাগ হয়ে যায়। এটা কেন হয় এইটা বোঝানোর পেছনে পুরো একটা ক্লাস মোটামুটি বলা যায় দিয়ে দিছিলাম। এইগুলো এই কারণে দিছিলাম যে আলটিমেটলি এই যে ইন্ট্রিনসিক বেসিকগুলো, এগুলো একটা মানুষ একবার বুঝে গেলে তখন আর কোনো আলটিমেটলি এই মুখস্থের প্রেশার থাকে না। এইটা বলা যায় যে বুদ্ধি খুলে দেয় একটা, বলে না, সেরকম একটা ব্যাপার হয় যে আচ্ছা এই ব্যাপারগুলো এইরকম হচ্ছে, তো তুমি ভিতরের সিনারিওটা বুঝলে তখন তোমার ক্যাপাবিলিটিটা অনেক হাই হয়ে যায়, তখন আলটিমেটলি তুমি অনেক কমপ্লেক্স কেস নিয়েও ভেঙে ভেঙে চিন্তা করতে সমর্থ হও, কেপেবল হও। এই যে তোমার ক্যাপাবিলিটিটা গ্রো করা, এটাই তো আমার কাজ। বুঝছি ব্যাপারটা? আমার তো কাজই মেইন এইটা, যে তোমার ক্যাপাবিলিটিটা গ্রো করায় দেওয়া, যে আচ্ছা ঠিক আছে একটা জিনিস একটা মানুষ এইভাবে চিন্তা করতে পারতো না, ওকে আমি এইভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করলাম, কেপেবল করলাম, তখন যাতে করে কি হয়, যাতে করে ও এই ধরনের যত কেস আছে সব নিজে নিজে চিন্তা করে সলভ করতে সমর্থ হয় বা কেপেবল হয়। তো যার কারণে এই ক্যাপাবিলিটিটা বাড়ানোর জন্যই কিন্তু এই কষ্ট করে এই জিনিসগুলো দেখানো। আদারওয়াইজ যদি আমি জাস্ট তোমাকে রটিং মেথডে আগাইতাম, জাস্ট মুখস্থ করো এনসিআরের ফর্মুলা এটা এমনি ইউজ করতে অ্যাপ্লাই করে দাও, শেষ কাজ, এটা করতে হলে তাহলে তো আমি জাস্ট ফর্মুলাটুকুই লিখে দিতাম, এই জিনিসগুলো এত কিছু বোঝাতাম না। বুঝছি? তো এইগুলো বোঝানোর পেছনে কারণটা বললাম, যাতে করে তোমরা একটু সিরিয়াস হও। এইবার আমরা দেখব বিন্যাস আর সমাবেশের সম্পর্ক। এইখানে মেইনলি বিন্যাস আর সমাবেশের সম্পর্ক বলতে আমরা মিন করতেছি এনপিআর আর এনসিআর এর সম্পর্ক। এইখানে তাহলে কোন কেসে সম্পর্কটা? যখন এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আমরা আর সংখ্যক জিনিস নিয়ে একবার পারমুটেশন করতেছি, প্যাটার্ন বানাচ্ছি অর্ডার মাথায় রেখে, আরেকবার ওই এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকেই, সেম এন সংখ্যক সেম সোর্স থেকেই আমরা আর সংখ্যক জিনিস নিয়ে নিয়ে কি করতেছি? জাস্ট চয়েসটা মেক করতেছি, চুজ করতেছি, জাস্ট আমরা বাছাই করতেছি, দল গঠন করতেছি, তখন আসলে এনসিআর। তাহলে এই দুইটার মাঝে রিলেশনটা কি? এই দুইটার মাঝে রিলেশন খুব সহজেই আমরা পেয়ে যাব। সেটা কিভাবে? সেটা হচ্ছে এনপিআর ইজ ইকুয়াল টু, আমরা জানি কি যে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, এভাবে চলতে চলতে থাকবে কত দূর? এন মাইনাস আর প্লাস ওয়ান, অথবা ফ্যাক্টোরিয়াল দিয়ে লিখলে ব্যাপারটা দাঁড়াবে এরকম, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। কিন্তু যদি আমরা এনসিআরকে লিখি কি দাঁড়াবে দেখো তো? এনসিআর এর ফর্মুলা একটু আগে বিল্ড করছি না? এনসিআর এর ফর্মুলা একটু আগে বিল্ড করছি কি? সেটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে আরেকটা আর ফ্যাক্টোরিয়াল। তার মানে আমরা কি দেখতেছি?
এনপিআর এর যে ফর্মুলা এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, এইটা তো অবশ্যই এখানে আছে, ওখানে একদম টোটালি এখানে আছে, জাস্ট নিচে আরেকটা আর ফ্যাক্টোরিয়াল আসছে। তাহলে এক কাজ করি, আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি না, 1 বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। মানে জাস্ট কি করলাম, এইটুকুকে আলাদা রাখলাম, আর হচ্ছে 1 বাই আর ফ্যাক্টোরিয়াল এটাকে সামনে রাখলাম। তাহলে কি বলা যায়, এই যে এই জিনিসটা, এটাই তো এনপিআর, দেখো তো এটাই এনপিআর না, এনপিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওইখানে তো এটা আসছে। তাহলে এখান থেকে বোঝাই যাচ্ছে এটা আসলে কি, এটা আসলে 1 বাই আর ফ্যাক্টোরিয়াল এনপিআর। তার মানে আমরা লিখতে পারি যে এনসিআর ইজ ইকুয়াল টু কি, এনসিআর ইজ ইকুয়াল টু হচ্ছে এনপিআর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল। জাস্ট নিচে একটা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে কি হচ্ছে, ভাগ হয়ে যাচ্ছে। এটা তুমি ফ্যাক্টোরিয়াল দিয়ে নিজেদের এই ব্যাপারটুকু এইভাবে লিখলাম। এখন এখানে এই যে গুণের জিনিসটা যে লিখছি, এইটা দিয়েও তুমি এই জিনিসটা কিন্তু লিখতে পারো। কিভাবে, জাস্ট এনপিআর এর জায়গায় এই গুণটা পুরোটা লিখে দাও, তাও আর একটা ফর্মুলা ফর্ম করা যাবে। কিভাবে, সেটা হচ্ছে এরকম যে এনসিআর ইজ ইকুয়াল টু হচ্ছে, একটা হলো এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল, এভাবে লিখতে পারো। আর হচ্ছে যেটা বেসিক ফর্মুলা একদম বিল্ড করছো, এনসিআর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, সেটা লিখতে পারো, এইটাও লেখা যাবে। আবার আরেকভাবে লেখা যায় ওই যে গুণ দিয়ে জিনিসটা, মানে একই জিনিস জাস্ট ডিফারেন্ট ওয়েতে এক্সপ্রেস করা। এনপিআরকে কি লেখা যায়, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এভাবে এক এক করে কমবে, কত দূর পর্যন্ত এক এক করে কমবে, এন মাইনাস আর প্লাস ওয়ান পর্যন্ত, তাই না, এন ইন্টু এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এইভাবে করে করে এন মাইনাস আর প্লাস ওয়ান। এটা হচ্ছে এনপিআর এর ভ্যালু। তাহলে এনপিআর এর জায়গায় ওটা বসায় দেওয়া যায়, নিচে আমরা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিব, থাকলো। এখন এইভাবে করে যখন যেটা প্রয়োজন আমরা ওই অনুযায়ী লিখতে পারবো, অথবা যে কোনো একটা থেকে আরেকটায় যেতে পারবো। তো এখানে কনভিনিয়েন্ট হচ্ছে এনপিআর এর জন্য এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা ইউজ করা, আর হলো এনসিআর আর এর জন্য এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল হুবহু এইটাই, জাস্ট হরে নিচে একটা আর ফ্যাক্টোরিয়াল এক্সট্রা আসবে, সেটা লিখেই কাজগুলো করলেই ফ্যাক্টোরিয়াল দিয়ে ইনশাল্লাহ হয়ে যাবে। আর তুমি যদি ক্ষেত্র বিশেষে এই গুণের জিনিসটা লিখে কাজ করতে চাও, করতে পারো, কোনো সমস্যা নেই, অবশ্যই তারা একই জিনিস ডিনোট করে। এইবার একটু আমরা মনে করার ট্রাই করি তো, এনপিআর এর কেসে কি বলছিলাম, এনপিআর এর কেসে দুই একটা একটু ইউজ কেস বলছিলাম, যে জিনিসটা ছিল এরকম যে এনপিআর এই জিনিসটার কেসে আমরা কখন আসলে গুণের কেসটা দিয়ে বেনিফিট পাবো, কখন ফ্যাক্টোরিয়াল দিয়ে। এইটার কেসে বলছিলাম যে দুইটা সেমই জিনিস, বেনিফিট ওরকম বিশাল কোনো বেনিফিট নাই, জাস্ট ছোট্ট দু একটা একটু অপার হ্যান্ড থাকতে পারে, জাস্ট এক লাইন কম লিখতে হবে এরকম। সেটা হচ্ছে যখন আর এর ভ্যালুটা অনেক ছোট হবে, তখন আসলে গুণ আকারে লেখাটা সহজ, গুণ আকারে লিখলে ব্যাপারটা কাজটা সহজ হয়ে যায়। এনসিআর এর জন্যও তাই, যখন আর এর ভ্যালুটা ছোট, তখন আসলে এনসিআরটাকে এইভাবে চিন্তা করলে মানটা মুখে মুখেও বের করে ফেলা যায় উইদাউট ক্যালকুলেটর অনেক সময়। কিন্তু যখন আর এর ভ্যালুটা বড়, তখন আসলে ফ্যাক্টোরিয়াল দিয়েই কাজটা সহজ হয়। কেন, এইটার কেসে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি এক্সাম্পল দিছিলাম এরকম যে ধরে নাও দেওয়া আছে 14p2, তাহলে এখন 14p2 মানে কি বলো, 14p2 মানে হচ্ছে 14 ফ্যাক্টোরিয়াল বাই 14 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, এই জিনিসটা। এখন এইটাকে এইভাবে করে লেখাও যা, আবার গুণ আকারে লিখলে কি মিন করে, যে 14 থেকে এক এক করে কমে গুণ হবে, কয়টা জিনিস গুণ হবে, দুইটা। তাহলে এখান থেকে 1 কমাও 13, আর কিছু গুণ হবে না, দুইটা জিনিস হয়ে গেছে। যদি 14p3 থাকতো তাহলে 14 ইন্টু 13 ইন্টু 12 হতো, মানে এটা কাটাকাটি গিয়ে ফ্যাক্টোরিয়ালের কাটাকাটি গিয়ে শেষ পর্যন্ত এটা থাকে, বুঝছি। তাহলে আর এর ভ্যালু যখন ছোট, তখন আসলে এইভাবে লেখাটা এক্সপ্রেস করাটা সহজ, এইভাবে করলে কাজ জলদি হয়ে যেতে পারে। এখন ঠিক একই রকম এনসিআর এর জন্যও তাই। ধরে নাও 10 ফ্যাক্টোরিয়াল 10c2 বললো। 10c2 মানে কি বলো, 10c2 মানে হচ্ছে আগে এনসিআর থেকে এনপিআরে আসো, এনসিআর থেকে তাহলে 10c2 কি লেখা যাবে, আমরা কি শিখছি, এনসিআর ইজ ইকুয়াল টু এনপিআর বাই আর ফ্যাক্টোরিয়াল। তাহলে লেখো, তাহলে 10p2 বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই না। 10c2 ইজ ইকুয়াল টু হচ্ছে 10p2 বাই 2 ফ্যাক্টোরিয়াল। কেন, এই যে এই ফর্মুলা ধরে, মানে হলো এনসিআর এর মিনিং তো আর কিচ্ছু না, জাস্ট এনপিআরটাই জাস্ট একটা এক্সট্রা আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হবে, তাই হয়েছে। 10c2 মানে 10p2ই জাস্ট দুই ফ্যাক্টোরিয়াল দিয়ে অর্থাৎ আর ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ হয়ে গেল। এখন দেখো তো আমি কি বলছি, 10p2 মানে কি, 10p2 মানে এটাকে ডিরেক্ট যদি আমরা সহজে মানটা চিন্তা করতে চাই উইদাউট ফ্যাক্টোরিয়াল, তাহলে সেখান থেকে আমরা ডিরেক্ট বলবো এভাবে যে এইটা 10 থেকে গুণ হবে,
এক এক করে গুণ হবে, কিন্তু কয়টা জিনিস গুণ হবে? দুইটা। এই যে 2 আছে যেহেতু, NP3 থাকলে 3টা হতো, NP4 থাকলে 4টা, এরকম। তাহলে 10 × 9 আর 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2, তাহলে এখান থেকে কত হবে? 5 × 9 = 45। বুঝছি, এটার ভ্যালু 45। জাস্ট কি হচ্ছে, আমাদের আলটিমেটলি একটা লাইনের হয়তো বা বেনিফিট পাচ্ছি, ঘুরে ফিরে দুইটা কিন্তু সেম জিনিসই মিন করে। তাও উইদাউট ক্যালকুলেটর চিন্তা করতে চাইলে এইভাবে করে চিন্তা করতে পারো। বুঝা গেছে? ফাইন। এইখান থেকে তার মানে আমরা এই জিনিসগুলো দেখলাম। আর দু একটা জিনিস একটু বলে নেই, যে জিনিসগুলো একটু ছোটোখাটো জিনিস, এইগুলো আমরা এনপিআরের কেসেও দেখে আসছি, পড়ে আসছি, সেইগুলো জাস্ট এখানে আসবে। সেটা হলো এরকম, এনপিআরের কেসে NP0 এই জিনিসটার মিনিং দেখছিলাম না? ঠিক একইভাবে এখন এখানে NC0 এই জিনিসটার মিনিং দেখব। খেয়াল করো, NP0 মানে কি ছিল? NP0 মানে হচ্ছে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস তোমাকে দেওয়া আছে অ্যাজ এ সোর্স, তুমি এখান থেকে একটাও নাও নেই, 0 সংখ্যক জিনিস নিছো, সেটার মান কত আসে? সেটার মান আসে 1। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা তো NPR দিয়ে কি মিন করি? n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নেওয়ার উপায়, n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে বিন্যাস করার উপায়, এটা হচ্ছে NPR, তাই না? তো 0 সংখ্যক জিনিস যদি তুমি নাও, এটা জাস্ট চুজ করলে, এখানে তো বিন্যাস করার কিছু নাই। কিন্তু এই যে 0 সংখ্যক জিনিস নিলা, তুমি কোনো কিছুই নেও নেই আর কি, 0 সংখ্যক জিনিস নিলাম বা কোনো কিছু নেইনি, এইটাকেও একটা কনফিগারেশন হিসেবে রিকগনাইজ করা হয়। দ্যাটস ওয়াই এটার মান কত আসে? সূত্র বসায় দেখো, n⁻n - 0 ফ্যাক্টোরিয়াল, কাটাকাটি গিয়ে 1 থাকবে, এই কারণে এটার মান আসে 1। ঠিক একই কেস NC0 কেসে, n সংখ্যক জিনিস দেওয়া আছে, সেখান থেকে r সংখ্যক জিনিস কতভাবে চুজ করতে পারি, জাস্ট চুজ উইদাউট কনসিডারিং দ্য অর্ডার্স, জাস্ট চুজ করতে পারি কতগুলো ভিন্ন ভিন্ন উপায়, দল গঠন করতে পারি কতগুলো উপায়, সেটা হচ্ছে NCR। এখন NC0 মানে কি? n সংখ্যক ডিফারেন্ট জিনিস আমাকে দেয়া আছে অ্যাজ এ সোর্স, আমি ওখান থেকে কোনো কিছুই না নিয়ে চুজ করতেছি বা একটা চয়েস মেক করতেছি। তো কোনো কিছুই যদি না নেই, আলটিমেটলি এটা একটা চয়েস, এইটাকেও একটা কনফিগারেশন হিসেবে রিকগনাইজ করা হচ্ছে। বুঝছি? এই জন্য এটার মান বের করো, এটার মান বের করে দেখবা, এটার মান আসে 1। থাকলো। আর কি বলছিলাম? NPN এর কথা বলছিলাম, তাই না? NPN এর কথা বলছিলাম বিন্যাসে। NPN মানে কি? n সংখ্যক জিনিস আছে, ওখানকার n সংখ্যক সবগুলো নিয়েই কতভাবে পারমুটেশন করা যায়, সেটার মান আসছিল n ফ্যাক্টোরিয়াল। এবার NCN কি হবে? NCN কি হতে পারে বলো? NCN কি হতে পারে? NCN কি হবে সেই জিনিসটার জন্য আসলে আমাদের হাতে কলমে ক্যালকুলেশনের কোনো প্রয়োজন পড়ে না, আমাদের সূত্র অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন পড়ে না, জাস্ট সেন্সটা থাকলেই এটার উত্তর বলে দেওয়া যায়। কীভাবে? NCN মানে কি? NCN মানে হচ্ছে n সংখ্যক ডিফারেন্ট জিনিস তোমাকে দেওয়া আছে, সেখান থেকে সবগুলো নিয়েই চয়েস মেক করো। তো সবগুলো নিয়ে যদি চয়েস মেক করতে হয়, তার মানে কি? একটাই মাত্র চয়েস আছে। ভালো মতো বুঝো কি বললাম। তোমাকে n সংখ্যক ডিফারেন্ট জিনিস দেওয়া আছে, বললো যে এইখান থেকে 3টা জিনিস দেওয়া আছে, 3টাই ডিফারেন্ট, বললো যে এই 3টা থেকে 3টা নিয়েই কতভাবে চুজ করা যায়। একটাই মাত্র চয়েস আছে। কীরকম? যে আমি বললাম যে ক্লাসে মাত্রই তিনটা ছাত্রই আছে, মাত্র কে কে আছে? ওই যে আগের এক্সাম্পলের রহিম, করিম, জামিল আছে ক্লাসে, এই 3টা ছাত্র। এখন আমি বলছি যে আচ্ছা এই 3টা থেকে 3টাকে নিয়েই তুমি দল গঠন করো। কয়টা দল গঠন করা যাবে? একটাই দল গঠন করা যাবে। বুঝছি? কতভাবে 3টা থেকে 3জনই চয়েস করা যাবে, কতভাবে? একটাই মাত্র চয়েস। তো যার কারণে NCN এর ভ্যালু কত? NCN এর ভ্যালু হচ্ছে 1। এইখানে ক্যালকুলেশন ছাড়াই কিন্তু সেন্স দিয়ে এই জিনিসগুলো বলা যায়। আর তুমি চাইলে ক্যালকুলেশন করেও দেখতে পারো এইটার ভ্যালু, NCN এর ভ্যালু ক্যালকুলেট করলে কি আসবে? n ফ্যাক্টোরিয়াল বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল, তো ঘুরে ফিরে 1ই আসবে। বুঝছি? এখান থেকে আমরা একটু থিওরির যে সেন্সটা, যে আচ্ছা এটা কী মিন করে, ওই কনসেপচুয়াল আইডিয়াটা, এটাও কিন্তু অনেক সময় আমাদের বেনিফিশিয়াল হয়। সেটার একটা এক্সাম্পল এটা। NCN থেকেও 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু যে 1, সেটা প্রুফ করে দেওয়া যায়। ফাইন, এই ব্যাপারগুলো আমরা মোটামুটি দেখলাম। তাহলে এখান থেকে আমরা NCR এর এক্সপ্রেশনটা আনছি, আর NCR এবং NPR এর যে রিলেশন, এই জিনিসগুলো বিল্ড করছি। বিল্ড করার কেসে NPRকে দুইভাবে লেখা যায়, গুণ দিয়ে, ফ্যাক্টোরিয়াল দিয়ে। তো দুইভাবেই তুমি এখান থেকে নিয়ে লিখতে পারো। বুঝছো? এখান থেকে NPR মেইন জিনিসটা, যে রিলেশনটা এইটা, আর এখানে গুণ দিয়ে যদি লেখো এটা আসবে, আর যদি তুমি ফ্যাক্টোরিয়াল দিয়ে লেখো মেইন ফর্মুলাটা আসবে এইটা, যেটা একদম বেসিকলি আসছে ওইটাই। তো ওইটা আর এক্সট্রা করে লিখলাম না। আচ্ছা লিখে দিই, NCR ইজুয়াল টু কী আসবে তখন? এখানে যদি NPR এর মানটা ফ্যাক্টোরিয়াল দিয়ে তুমি এক্সপ্রেস করে নাও, তাহলে আসবে n - r ফ্যাক্টোরিয়াল। আচ্ছা আমার আরগুলো মনে হয় n এর মতো হয়ে যাচ্ছে, তাই না? এরকম হবে। থাকলো। এইখান থেকে তাহলে আমাদের এই সম্পর্কজনিত আলোচনা এইখান থেকে শেষ। এইবার আমরা সামনে আগাবো।